কি সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। তুমি যদি মেডিকেল চিন্তা করো, মেডিকেলের বিগত বছর এমন কোনো ইয়ার নাই যে এর থেকে কোশ্চেন আসে নাই। লাস্ট ইয়ারেও এই টপিক থেকে 2টা কোশ্চেন আসছে, ঠিক আছে? তো নিয়মিতই কোশ্চেন আসে। তুমি মেডিকেলের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক যদি হয়ে থাকে এটা হচ্ছে কি, এটা ইভেন ঢাবি বলো, বাংলাদেশের যতগুলো ভার্সিটি আছে বা বিশ্ববিদ্যালয় আছে সবগুলা বিশ্ববিদ্যালয়ে এখান থেকে কোশ্চেন আসে নিয়মিত। সো আজকে আমরা হাতে ক্যালকুলেশন করে কিভাবে সহজে তুমি পিএইচ এর ম্যাথ গুলো করতে পারো যে কোনো টাইপ, এই বিষয়টা দেখবো। সাথে হচ্ছে পিএইচ নিয়ে যত কোশ্চেন আছে সবগুলো আমরা সলভ করার চেষ্টা করবো। ওকে, তাহলে অবশ্যই শুরু করে দিবা। আবার আর যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম দাঁড়িয়ে যারা আছো তাদের জন্য তো তোমরা অবশ্যই জানাই গেছো যে সুখবর, যে অবশ্যই কি জাহাঙ্গীরনগর সেকেন্ড টাইম থাকতেছে। প্লাস হচ্ছে কি জাহাঙ্গীরনগর ইভেন শর্ট সিলেবাসে হচ্ছে এক্সামটা হচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। তো যেহেতু আমি জাহাঙ্গীরনগর বাসী, সো জাহাঙ্গীরনগর নিয়ে একটু কথা বলাটা আমার জন্য ফরজ। তো এর জন্যই বললাম যারা জাহাঙ্গীরনগরের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য তো বেস্ট অফ লাক, ঠিক আছে? আর হচ্ছে অবশ্যই তোমরা কি করো, যেহেতু সিলেবাস শর্ট হয়েছে, তার জন্য একটু গুছায় পড়াশোনা করো। আর যে কোনো বিষয়ে জাহাঙ্গীরনগর রিলেটেড যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারো। ভাইয়া অবশ্যই হেল্প করবে সর্বোচ্চ দিয়ে, যে কোনো কিছু নিয়ে। আর ইনশাল্লাহ যখন কিভাবে জাহাঙ্গীরনগর ভালো করা যায় এটা নিয়ে আমরা হচ্ছে কথা বলবো ইনশাল্লাহ, সামনে আসবো। বা কোন কোন টপিক গুলো জাহাঙ্গীরনগরের জন্য ইম্পর্টেন্ট। কারণ তুমি যদি স্পেসিফিক ভাবে চিন্তা করো, প্রত্যেকটা ভার্সিটি বা প্রত্যেকটা যে ভর্তি পরীক্ষার যে সিস্টেমটা আছে বা প্রত্যেকটা ভার্সিটির জন্য আলাদা কিছু প্যাটার্ন থাকে। তুমি মেডিকেলের প্যাটার্নের সাথে তুমি ঢাবির প্যাটার্ন মিলাইলে তোমার মিলবে না, ঠিক আছে? এরকম জাহাঙ্গীরনগরের সাথে তুমি যদি মেডিকেলের প্যাটার্ন মিলাও তার মধ্যে দেখবে কিছু কিছু ডিফারেন্স আছে। কিছু কিছু টপিক স্পেসিফিক ভাবে জাহাঙ্গীরনগরের জন্য ইম্পর্টেন্ট, ঢাবির জন্য ইম্পর্টেন্ট, মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট। তো এর জন্য আমরা বলতেছি ঢাবি নিয়ে যেহেতু জাহাঙ্গীরনগর আমি পড়ি, তো জাহাঙ্গীরনগর নিয়ে কোনো টেনশনের কিছু নেই। যাদের ইচ্ছা জাহাঙ্গীরনগর আছে, ঠিক আছে, তো তাদের জন্য ইনশাল্লাহ আমি সর্বোচ্চ ট্রাই করব যেভাবে ভালো করা যায় জাহাঙ্গীর সেটা দেখবো। আচ্ছা, আপাতত আমরা জাহাঙ্গীরনগর যেহেতু এখনো কোনো ইয়ে আসেনি, যেহেতু শর্ট সিলেবাস, খুব দ্রুত পড়ার ট্রাই করো, খুব দ্রুত শেষ করে ফেলো ইনশাল্লাহ। আর ভালো কিছু হবে। আর আমরা জাহাঙ্গীরনগর ভিত্তিক ইনশাল্লাহ আমরা আহ, ছোটখাটো কোর্স বলো বা হচ্ছে যেভাবেই হোক যেন তোমরা খুব ইজিলি কি করতে পারো ওই টপিক গুলা ক্যাচ করে মেডিকেলের পাশাপাশি খুব দ্রুত একটা ভালো প্রিপারেশন নিতে পারো। কারণ হচ্ছে সবারই যে চান্স হবে এমন তো না। কারণ এবার পরীক্ষার্থী যদি 1 লাখ হয়, 1 লাখ থেকে চান্স তো 4300 পাবে না, বা 4500 তো পাবে, তাই তো? আর বাকি সবাই তো হবেই না। তো সবার জন্যই না কোনো না কোনো অপশন থাকে, এক একজন এক এক দিকে যাওয়া। তো যারা জাহাঙ্গীরমুখী হবা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মুখী, তাদের জন্য কি আমি আছি ইনশাআল্লাহ। ওকে, তাহলে চলো আমরা পিএইচ শুরু করবো। ওকে, এই পিএইচ সম্পর্কিত সর্বপ্রথম যে ধারণা দেন বিজ্ঞানীরা, আমরা একটু ডিটেলস আমরা মোটামুটি সবই পড়বো, মোটামুটি যা আছে পিএইচ সম্পর্কিত সবই পড়বো। পিএইচ সম্পর্কে সর্বপ্রথম যে ধারণা দেন বিজ্ঞানীর নাম হচ্ছে সোরেনসেন নামক একজন বিজ্ঞানী, ঠিক আছে? এই সোরেনসেন নামক বিজ্ঞানী সর্বপ্রথম পিএইচ সম্পর্কিত একটা ধারণা দেন। ওকে, তাহলে সর্বপ্রথম পিএইচ সম্পর্কে ধারণা দিচ্ছে হচ্ছে বিজ্ঞানী সোরেনসেন। উনি বলছে এই পিএইচটাকে কি বলছে, পাওয়ার অফ হাইড্রোজেন বা পুইসেন্স অফ হাইড্রোজেন বলছিল। ঠিক আছে, এই যে সোরেনসেন নামক যে বিজ্ঞানী, উনি সর্বপ্রথম পিএইচ সম্পর্কে ধারণা দিয়েছে। ইভেন কি বলছে যে পাওয়ার অফ হাইড্রোজেন, পিএইচ মানে কি, পাওয়ার অফ হাইড্রোজেন। তো এগুলো তোমরা বেসিক সবারই জানা যে পিএইচ জিনিস কি বা কি। তো এই বিষয়গুলো আমি জাস্ট একটু একটু বলবো, সাথে হচ্ছে কি কিভাবে সহজে তুমি এমসিকিউটা অ্যান্সার করতে পারবা সেটাও আমি বলার ট্রাই করব। তাহলে এই যে পিএইচটা আছে, পিএইচ উনি কি বলছে, যে এই যে দ্রবণের যে পিএইচটা আছে, পিএইচ মাইনাস বা ঋণাত্মক লগারিদম কার, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। তো পিএইচ এর সংজ্ঞা যদি তুমি চিন্তা করো, যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকেই পিএইচ বলা হয়, এগুলো আমরা জানি। বা এই হাইড্রোজেন আয়ন যেই কথা এর আগের ক্লাসে আমি তোমাদের সুন্দরভাবে বুঝিয়েছিলাম, এইচ প্লাস যেই কথা আর হাইড্রোনিয়াম আয়ন একই কথা, এইচ3ও একই কথা। তাহলে এইচ প্লাস আর হাইড্রোনিয়াম আয়ন একই কথা। হাইড্রোজেন আয়ন বা হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলা হয়ে থাকে। এটা একদম বেসিক কনসেপ্ট বা একদম নর্মাল কনসেপ্ট। কিন্তু আমরা এই টপিকে পিএইচ না পি দিয়ে যা আছে সবই পড়ব। পি একটা আপেক্ষক বা অপেক্ষক বা হচ্ছে একটা, যদি আমরা ফাংশন চিন্তা করি, এই পি এর উপরে যেটাই থাকুক না কেন, পি এর উপরে যদি তুমি ও এইচ দাও, পি এর উপরে এইচ দাও, সেটার মানে হবে মাইনাস লগ কি হবে ওইটার, যেহেতু ওইটা যদি ঘনমাত্রা হয় ঘনমাত্রার গুণফল বা ওইটার গুণফল, যেহেতু ও এইচ আছে তাহলে ও এইচ মাইনাস আয়নের ঘনমাত্রার গুণফলকে আমরা কি বলবো, পি ও এইচ। তাহলে তুমি পি কে এ যদি তুমি চিন্তা করো তাহলে কি হবে, মাইনাস লগ পি থাকাই মানে হবে মাইনাস লগ কে আছে মানে কি, কে
ঠিক আছে, তাহলে পি দিয়া যা আছে সবগুলোর ক্ষেত্রে একই নিয়ম। তাহলে আমরা বলতেছি আমরা পি দিয়া, পি হচ্ছে একটা কি ফাংশন বললাম, সেটার উপরে যেটা থাকবে তার ঋণাত্মক লগারিদম হবে, তার ঋণাত্মক লগারিদম হবে। এটাই হচ্ছে পি দিয়া। তাহলে পি দিয়া যা আছে সবগুলো একই অবস্থা, পি কে এ, পি কে বি, পি কে ডাব্লিউ, সবগুলা কি একই ভাবে প্রকাশ করে। তো এর আগে আমি আরেকটা টার্ম বলছিলাম, যদিও এইভাবে তুমি কোশ্চেন অ্যান্সার করার ক্ষেত্রে তোমার কিভাবে হেল্প হবে, তোমার মাথায় রাখতে হবে যেহেতু এটা ঋণাত্মক মান, এর জন্য এই যে ভ্যালুগুলা থাকবে, পি এর যে ভ্যালুগুলা থাকবে, এই ভ্যালুগুলা পি এর সাথে সবসময় ব্যস্তানুপাতিক হয়। তাহলে পিএইচ যদি আমি বলি, পিএইচ ব্যস্তানুপাতিক হবে, যেটা তুমি সহজে অ্যান্সার করতে পারবা। পিএইচ ব্যস্তানুপাতিক হবে কি, এইচ প্লাসের ব্যস্তানুপাতিক হবে। এই যে ব্যাপারটা বললাম, এই ব্যাপারটা দিয়ে প্রত্যেক বছর ঢাবিতে কোশ্চেন আসে, ঠিক আছে, 1-2 বছর পরে পরে এই টাইপ ব্যাপারটা দিয়ে কোশ্চেন আসে। তাহলে সমানুপাতিক ব্যস্তানুপাতিক ব্যাপারটা আমার খুব ভালোভাবে বুঝতে হবে। তাহলে বলছি কি, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা পিএইচ এর ব্যস্তানুপাতিক হয়। হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কি হয়, পিএইচ এর ব্যস্তানুপাতিক হয়। তাহলে কোন দ্রবণের যদি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা অনেক বেশি হয়, আই মিন এইচ প্লাস যত বেশি হবে, এর আগের ক্লাসে আমরা দেখছিলাম যে কি হয়, তীব্র অ্যাসিড কাকে বলবো আমরা, তীব্র অ্যাসিড বলবো। তীব্র অ্যাসিড কাকে বলবো, যার বিয়োজন ধ্রুবকের মান বেশি, আই মিন কে এর মান যার বেশি, ঠিক আছে। আর যার কে এর মান বেশি হয়, তার এইচ প্লাস আয়নের ঘনমাত্রা কি হয়, অনেক বেশি হয়, তাদেরকেই হচ্ছে আমরা তীব্র অ্যাসিড বলে থাকি। তাহলে যার এইচ প্লাস এর ঘনমাত্রা অনেক বেশি, আমি যেটা অনেক বেশি তীব্র অ্যাসিড, তার পিএইচ এর মান কি হবে, দুর্বল হবে। আবার যদি একটা অনেক বেশি, আমরা কি বললাম, যেটা অনেক বেশি তীব্র, তার এইচ প্লাস এর সংখ্যা অনেক বেশি হবে, এর জন্য পিএইচ এর মান কি হবে, তার সবচেয়ে কম হবে। যদি দুইটা উদাহরণ যদি আমরা দেখি, H2SO4 এটা একটা তীব্র অ্যাসিড, আর আমরা যদি চিন্তা করি কার্বনিক অ্যাসিড H2CO3, ঠিক আছে। তাহলে এটা একটা তীব্র অ্যাসিড, এটা একটা দুর্বল অ্যাসিড। আমরা বলছি তীব্র অ্যাসিড, যেমন এটা কিভাবে, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 6, 4 দুগুণে 8, 2 বাদ দিলে হচ্ছে +6, 3 দুগুণে 6, 2 বাদ দিলে কত হবে, +4। তাহলে ডেফিনেটলি সালফিউরিক অ্যাসিড একটা তীব্র অ্যাসিড। আমি বলছি যে তীব্র অ্যাসিড হয় তার কি হয়, এইচ প্লাস এর মান অনেক বড় হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা মনে রাখবো সালফিউরিক অ্যাসিডের এইচ প্লাস বেশি, পিএইচ এর মান কি হবে, কম হবে। যেহেতু এটার এইচ প্লাস এর মান কম হবে, তার মানে এই কার্বনিক অ্যাসিডের পিএইচটা কি হবে, বেশি হবে। বুঝতে পারছি? তাহলে আমরা কি দেখলাম, যেটা তীব্র অ্যাসিড সেটার এইচ প্লাস এর মান অনেক বেশি হয়, আর এইচ প্লাস মান বেশি হলে পিএইচ কম হবে। তাহলে এই সম্পর্ক কি শুধুমাত্র পিএইচ এর সাথে, নাকি সবার সাথেই সেম সম্পর্ক? তাহলে পিএইচ বলো, বা তাহলে আমরা এই যে দেখলাম পিকেএ, পিকেবি, পিকেডব্লিউ বা ওএইচ, সবার সাথে যার যেটা উপরে থাকবে সেটা সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক সম্পর্ক। কি সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক। এইটুকু ক্লিয়ার কিনা? আবার ডিইউ এর জন্য, ডিইউ এর জন্য, আমি ঢাবির জন্য এই টাইপ কোশ্চেন খুব খুব ইম্পর্টেন্ট। তাহলে এখানে কি যদি আমি পিওএইচ লিখতাম, তাহলে কি হইতো বলতো, তাহলে ওএইচ এর ঘনমাত্রার ব্যস্তানুপাতিক হইতো, ঠিক আছে। যেমন আমরা যদি পিওএইচ, আমরা সবগুলো যদি লিখি, পিওএইচ হইতে পারে, পিকেএ হইতে পারে, ঠিক আছে, পিকেবি হইতে পারে, এরা সবাই কি হবে, ব্যস্তানুপাতিক সম্পর্ক হবে। কার, 1 ভাগ প্রত্যেকটা ওএইচ, ওএইচ এর ব্যস্তানুপাতিক, ওএইচ মাইনাস এর ঘনমাত্রা, বা হচ্ছে কে এর ব্যস্তানুপাতিক, বা হচ্ছে কি হইতে পারে, কেবি, মানে সবারই ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এখানে যেটা থাকবে, পি এর উপরে সবার সাথে সবার কি সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক। আশা করি এইটুকু বুঝলে এখান থেকে আর কোশ্চেন আসলে তোমার ঝামেলা হবে না। তাহলে পিএইচ এর নরমাল সূত্র হচ্ছে এই ব্যাপারটা, যে নরমাল ব্যাপারটা আমরা একটু জানলাম। এখন অনেক ক্ষেত্রে উল্টা হয়, অনেক ক্ষেত্রে উল্টা হয়, তোমার এইচ প্লাস এর ঘনমাত্রায় চায়, ঠিক আছে, উল্টা তোমার পিএইচ মান দেয়া থাকলো, তোমার ঘনমাত্রা কি চাইলো, এইচ প্লাস বা হাইড্রোনিয়াম আয়ন। এইচ প্লাস আর হাইড্রোনিয়াম আয়ন কি একই কথা। তাহলে পিএইচ দেয়া থাকলো, তোমার এইচ প্লাস বা হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা চাইছে। আমরা এক ট্রিকে কিভাবে পিএইচ থেকে হাতে ক্যালকুলেশন কইরা পিএইচ এর মান বের করা যায় সেটা আমরা দেখব। বাট আমি একটু বেসিকটা ধারণা দিচ্ছি, একটু বুঝাই দিচ্ছি কিভাবে তুমি কি করতে পারো, ব্যাপারগুলো করতে পারো। তাহলে তোমার পিএইচ এর মানটা দেওয়া থাকলো, তুমি এইচ প্লাস এর মানটা কিভাবে বের করবা, এটা আমরা মাথায় রাখবো যে এইচ প্লাস বা যার এটা বের করো তুমি, এইচ প্লাস বা হচ্ছে কি হবে, হাইড্রোনিয়াম আয়ন সমান সমান 10, তোমার যে পিএইচ এর মানটা থাকবে সে পিএইচটা হবে। আবার হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা সমান সমান, যদি তোমার হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা চায়, ধরো পিএইচ দেয়া থাকলো, যেমন আমি যদি বললো যে কি হয়, একটা দ্রবণের পিএইচ এর মান ধরলাম 5, পিএইচ এর মান কত, 5, ঠিক আছে। ধরো 5 পিএইচ, এই দ্রবণটার এইচ প্লাস আয়নের ঘনমাত্রা কত সেটা আমার কাছে কোশ্চেন করছে। ওকে, তাহলে আমরা কিভাবে কি করতে পারি, যে সূত্র কি, এইচ প্লাস আয়নের ঘনমাত্রা 10 টু দি পাওয়ার কি হবে,
ঠিক আছে, যে পিএইচ মানটা থাকবে সেটা। তাহলে এই ক্ষেত্রে কি হবে, tan ইনভার্স 5 হবে। বুঝতে পারছি? তাহলে এটা কি এইচ প্লাস কি শুধু এরকম না, প্রত্যেকটাই ওইচ এর ক্ষেত্রেও সেম সূত্র, ওইচ এর ক্ষেত্রেও সেম সূত্র, কে এর ক্ষেত্রেও সেম সূত্র, তাহলে সবার ক্ষেত্রে একই সূত্র। তাহলে পি কে এর ক্ষেত্রে এদের যদি আলাদা আলাদা মানগুলো বের করতে বলে, তাহলে tan টু দি পাওয়ার দিয়ে সেটা কি করব, বা tan ইনভার্স দিয়ে সেটা যেটার মান আছে ওই মানটা বসাই দিলে কি এটা হয়ে যাবে। বুঝতে পারছি ব্যাপারটা? এটা ছিল পিএইচ সম্পর্কিত বেসিক ধারণা, একদম সাধারণ বা নরমাল ধারণা। এখন আরেকটা জিনিস আমরা একটু বলবো, পিএইচ আর আমরা বলছি একটা বাড়লে আরেকটা হ্রাস পায়। তো বলা হয়েছে এই যে হাইড্রোজেন আয়ন যে আছে এটার ঘনমাত্রা যদি 10 গুণ বৃদ্ধি পায়, কয় গুণ বৃদ্ধি পায়, 10 গুণ বৃদ্ধি পায়। কত গুণ বৃদ্ধি পাবে, 10 গুণ বৃদ্ধি পাবে। ওকে, আচ্ছা আমরা যদি একটু আরেকটু সুন্দরভাবে দেখি, আমরা কি বললাম, যেহেতু পিএইচ এর সাথে পিএইচ ব্যস্তানুপাতিক 1 বাই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বা হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা, আমি বলছি এটার মান যদি 10 গুণ বৃদ্ধি পায়, কি হলো, 10 বৃদ্ধি পায়। আমরা বলছি এটা হ্রাস পাইলে এটা বাড়বে, এটা 10 গুণ বৃদ্ধি পাইছে, তার মানে এটা হ্রাস পাবে। এটা কতটুকু হ্রাস পাবে, পিএইচ 1 হ্রাস পাবে, 1 হ্রাস পাবে। কত হ্রাস পাবে, 1 হ্রাস পাবে। বা পিএইচ যদি 1 বৃদ্ধি হয় তাহলে এখানে 10 গুণ, তার মানে এটার সাথে সম্পর্কটা কি, 10 সম্পর্ক। তাহলে পিএইচ 1 বাড়লে এখানে 10 হ্রাস পাবে, একটা ব্যস্তানুপাতিক, বা এখানে 10 পারলে এখানে কি হবে, 1 বৃদ্ধি পাবে। তাহলে আমরা যদি একটু চিন্তা করি, ধরো একটা দ্রবণের পিএইচ হইল 3, আরেকটা দ্রবণের পিএইচ হইছে কত, পিএইচ 4। তাহলে ধরলাম আমার পিএইচ আগে 3 ছিল, এখন বাইরে কত হইছে, 4 হইছে। তাহলে আমার মাথায় রাখতে হবে এই যে পিএইচ, পিএইচ কত বাড়ছে, 1 বাড়ছে, কিন্তু পিএইচ কত বাড়ছে, ডিফারেন্সটা কত, 1, ডিফারেন্সটা কত, 1 বৃদ্ধি পাইছে। তাহলে আমার মাথায় রাখতে হবে এই যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা আছে এটা কয় গুণ হ্রাস পাইছে বলতো, যেহেতু এখানে বৃদ্ধি পাইছে, 1 কি হইছে, 1 পিএইচ 1 বৃদ্ধি পাইছে, 1 কি হইছে, বৃদ্ধি পাইছে। তাহলে অবশ্যই আমরা মাথায় রাখবো, আচ্ছা তাহলে অবশ্যই আমরা মাথায় রাখবো কি, যে এখানে 10 কি হইছে, 10 হ্রাস পাইছে, 10 হ্রাস পাইছে দেখাই, 10 হ্রাস পাইছে দেখাই এখানে কি হইছে, এই যে 3 থেকে 1 বৃদ্ধি পাইছে। তাহলে আমরা কি দেখলাম, যে পিএইচ আর হাইড্রোজেন আয়নের ব্যস্তানুপাতিক, বাট সেটা ডিফারেন্সটা জানি কত, সেটা হচ্ছে 10। এখানে 10 বাড়লে এখানে 1 বাড়ে, এখানে 10, এখানে 1 বাড়লে এখানে কি হয়, 10 হ্রাস পায়। ওকে, তাহলে এই ব্যাপারটা একটু আমরা দেখে রাখবো, এই ব্যাপারটাও কি করবো, একটু দেখে রাখবো। ওকে, আচ্ছা তাহলে পিএইচ সম্পর্কে আমরা যদি আরেকটু ধারণা নেই ভালোভাবে, স্পেস স্কেলটা সম্পর্কে তো যদি একটু ধারণা নেই। আচ্ছা, পিএইচ স্কেলটা সম্পর্কে যদি আমরা একটু ধারণা নেই, ধরলাম আচ্ছা পিএইচ স্কেলের এই যে মাঝ বরাবর যে বিন্দুটা আছে সেটাকে 7 ধরা হয়। আমরা যদি পিএইচ শুরু হয়, স্টার্ট হয় কত, 0 থেকে 14 পর্যন্ত, 0 থেকে কত পর্যন্ত হয়, 14 পর্যন্ত হয়। পিএইচ স্টার্ট কত পর্যন্ত হয়, 0 থেকে 14 পর্যন্ত। মাঝখানে যে অংশটা আছে সেটা হচ্ছে কি 7, 7টাকে আমরা নিরপেক্ষ চিন্তা করি, কি নিরপেক্ষ। আমি জানি এগুলো জানো, বাট একটু বেসিকটা আমার সাথে থাকুক, একটু বেসিকটা ক্লিয়ার করে তারপরে আমরা কি যাব, ডিরেক্ট চলে যাবো, যেগুলো দিয়ে তুমি কি করতে পারবা, ম্যাথ অ্যান্সার করতে পারবো, বা এখান থেকে যত টাইপ কোশ্চেন আসবে সব অ্যান্সার করতে পারবো। তাহলে পিএইচ 7, পিএইচ সমান সমান যদি কত হয়, 7 হয়, সেটা হচ্ছে নিরপেক্ষ দ্রবণ। পিএইচ 7 এর এই পাশে আসলে সেটা আমরা মনে রাখবো কি অম্ল, কি মনে রাখবো আমরা, অম্ল বা অ্যাসিড। আর পিএইচ 7 এর চেয়ে বেশি হইলে সেটাকে আমরা বলি ক্ষার। পিএইচ 7 এর চেয়ে বেশি হলে কি, সেটাকে আমরা ক্ষার বলি। এখন কিছু বেসিক আমরা একটু মনে রাখবো, যে হ্যাঁ আমরা জানি সে 7 এর নিচে হইলে অম্ল, বা 7 এর বেশি হইলে সেটা ক্ষার। বাট অম্লর ক্ষেত্রে কোনটা বেশি তীব্র অম্ল, আমরা মনে রাখবো 0 থেকে 1 2 পর্যন্ত, 2 বা 3 পর্যন্ত, 2 বা 3 পর্যন্ত সেটা হচ্ছে তীব্র অম্ল, সেটা কি হবে, তীব্র অম্ল। তার মানে যতই কি হবে, 7 থেকে যত নিচের দিকে আসবে, এখন যত তুমি এইদিকে আসতে থাকবা ততই কি হবে, তীব্রতা বাড়তে থাকবে, তত কি হবে, তীব্রতা বাড়তে থাকবে। বুঝতে পারছি? আচ্ছা তাহলে উল্টা দিকে কি হয়, যতই 7 থেকে তুমি কি যাবা, ডান দিকে যাবা, ততই কি হবে, তীব্রতা বাড়তে থাকবে। তার মানে এই 14 এর কাছাকাছি আমরা মনে রাখবো 13 থেকে 14 বা 12 থেকে কত হয়, 14 পর্যন্ত এই যে অবস্থাটা আছে সেটা হবে তীব্র তীব্র ক্ষার। ক্লিয়ার? তাহলে আমরা একটু ভালোভাবে মাথায় রাখবো, 0 থেকে 3 পর্যন্ত বা 0 থেকে 2 পর্যন্ত এটা হচ্ছে তীব্র অম্ল, বা দুইটা প্রান্তের দিকে 7 থেকে শুরু করলে 7টা নিরপেক্ষ, দুই দিকের প্রান্তের দিকে তুমি যতই যাবা সেটার তীব্রতা তত কি হবে, বৃদ্ধি পাবে, সেটার তীব্রতা কি হবে, তত বৃদ্ধি পাবে। ক্লিয়ার এটুকু? ওকে,
তাহলে যতই কি করবো আমরা ডান থেকে বাম দিকে বা বাম থেকে ডান দিকে যাব, ততই কি হবে, তীব্রতাটা বাড়তে শুরু করবে, তীব্রতা কি শুরু করবে, বাড়তে শুরু করবে। ওকে, ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এইটুকু একটু আমরা জেনে রাখবো। এখন গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, পানির পিএইচ কত, ঠিক আছে? WHO অনুসারে পানির পিএইচ কত, তাহলে আমরা একটু মাথায় রাখবো যে পানির পিএইচটা হচ্ছে 7। এটা একটু কষ্ট করে মাথায় রাখবা যে পানির পিএইচ কত হয়, 7 হয়। এটা এখানে দেওয়া আছে। আরেকটা, পিএইচ এর সাথে পিওএইচ এর সম্পর্কিত একটা সূত্র আছে। আমরা সূত্র কিভাবে আসছে সেটাতে আমরা যাব না, সূত্র কিভাবে আসছে সেটাতে আমরা যাব না, বাট তোমরা চাইলে দেখতেও পারো পিএইচ সম্পর্কিত যে ব্যাপারটা আছে। আমরা যদি একটু দেখি, পানির আয়নিক গুণফল KW সমান সমান কি ছিল, হাইড্রোজেন আয়ন বা H+ আয়নের ঘনমাত্রা ইনটু কি ছিল, OH মাইনাস আয়নের ঘনমাত্রা ছিল, তাই তো? আচ্ছা, এই দুইটা ঘনমাত্রা ছিল, ঠিক আছে? আচ্ছা, আমি যদি উভয় পাশে কি নেই, ঋণাত্মক লগারিদম নেই, কি নেই, ঋণাত্মক লগারিদম নেই, তাহলে মাইনাস লগ KW, এই পাশে লগের নিয়মে যদি আমি চিন্তা করি মাইনাস লগ, ঠিক আছে? পুরোটা যদি আমি এভাবে লিখি, H+ আয়নের ঘনমাত্রা আর হচ্ছে OH মাইনাস আয়নের ঘনমাত্রা। ওকে, লগের নিয়মে লগ যদি কি থাকে, গুণ থাকে, মাঝখানে যে গুণ চিহ্ন থাকে সেটা কি হয়ে যায়, যোগ হয়ে যায়। তাহলে তুমি যদি যোগ করো, তাহলে মাইনাস লগ H+ আয়নের ঘনমাত্রা, ঠিক আছে, গুণ থাকলে কি হয়ে যায়, যোগ হয়ে যায়। আর এটা দিয়ে তুমি এটারও গুণ করছি, তাহলে এখানেও কি আছে, মাইনাস লগ OH আয়নের ঘনমাত্রা, ঠিক আছে? এখন তুমি যদি বসাই দাও, দেখো মাইনাস KW, আমি বলছি লগ, ঋণাত্মক লগারিদমের পাশে যেটা থাকবে সেটাই পি এর উপরে বসে, তাহলে এটা হচ্ছে PKW। আচ্ছা, তাহলে আমরা নিচে লিখতে পারি PKW সমান সমান মাইনাস লগ H+ মানে কি PH প্লাস, এটা বদলে আমরা কি লিখতে পারি, মাইনাস লগ OH সমান সমান POH। একটু আগে আমরা এটা দেখছি। তাহলে আমরা কি সূত্র পাইলাম, KW। তাহলে যে সূত্রটা পাইলাম, এই সূত্রটাই খুবই গুরুত্বপূর্ণ। এই PKW এর মান হচ্ছে আমরা কত পাইছি বলতো, 14 পাইছি। তাহলে আমরা কিভাবে লিখতে পারি, যে PH প্লাস POH সমান সমান 14। তাহলে এই যে সূত্রটা আমার লাগবে, এই সূত্রটা আমার কি লাগবে, পিএইচ এর ম্যাথ করতে গেলে বা ছোটখাটো ম্যাথ করতে গেলে এই ব্যাপারটা লাগে। তাহলে পিএইচ প্লাস পিওএইচ সমান সমান কত হয়, 14। আর এটা কার পিএইচ জানি বললাম, পানির পিএইচ। কার, পানির পিএইচটা হচ্ছে এইটা। তাহলে আমরা এখানে কি কি শিখলাম, পিএইচ এর রেঞ্জ হচ্ছে 0 থেকে 14 পর্যন্ত হয়। 0 কাছাকাছি যারা আছে তারা তীব্র অম্ল, 14 কাছাকাছি যারা আছে তারা হচ্ছে তীব্র ক্ষার। আর সেটা যদি 7 হয় সেটা হচ্ছে নিরপেক্ষ। ওকে, আর আমরা পানির পিএইচ দেখলাম 7, আর পিএইচ এর একটা সূত্র দেখছি, পিএইচ প্লাস পিওএইচ সমান সমান হচ্ছে কত, হচ্ছে 14 হয়েছে। তাহলে চলো এখন আমরা আর দেরি না করে পিএইচ এর ম্যাথ, যেটা দিয়ে আমরা মেইন আমাদের কাজ, সেটা আমরা দেখবো যে পিএইচ এর ম্যাথ কিভাবে আমি সহজে অ্যান্সার করতে পারি হাতে ক্যালকুলেশন করে। তাহলে হাতে ক্যালকুলেশনের মাধ্যমে পিএইচ এর ম্যাথ কিভাবে সলভ করতে পারি সেটা আমরা একটু এখন দেখবো। ওকে, সেই ক্ষেত্রে আমরা কিছু নরমাল বেসিক জানবো, ঠিক আছে? কিছু নরমাল বেসিক জানবো। দুইটা টার্ম সম্পর্কে আমরা একটু জানবো। প্রথম একটা কি, যদি মনোপ্রোটিক অ্যাসিড থাকে, কি মনোপ্রোটিক অ্যাসিড, মনোপ্রোটিক অ্যাসিড, ঠিক আছে, বা মনোপ্রোটিক অম্ল যদি হয়। মনোপ্রোটিক মানে কারা, যেমন HCl, একটা মাত্র হাইড্রোজেন থাকবে, একটা মাত্র হাইড্রোজেন। তাহলে মনোপ্রোটিক অ্যাসিড যদি থাকে, মনোপ্রোটিক অ্যাসিড যদি থাকে বা একটা হাইড্রোজেন যুক্ত কোনো অ্যাসিড যদি থাকে, এরা যদি থাকে এবং এদের যে H+ এর ঘনমাত্রাটা আছে, এই H+ এর ঘনমাত্রাটা অবশ্যই কি থাকবে, দশমিকের পর যত গড় পরে 1 থাকবে, দশমিকের যত গড় পরে 1 থাকবে তার পিএইচ হচ্ছে তত। তাহলে মনোপ্রোটিক অ্যাসিড হইতে হবে, আর দশমিকের পরে কি থাকতে হবে, 1 থাকতে হবে। এক নাম্বার শর্ত মনোপ্রোটিক অ্যাসিড, দুই নাম্বার শর্ত কি, দশমিকের পর 1 থাকতে হবে, কি দশমিকের পর 1 থাকতে হবে, কি থাকবে, 1 থাকতে হবে। যেমন কি, যেমন হচ্ছে এই যে এটা দশমিকের পর 1 আছে। তাহলে যদি কি হয়, মনোপ্রোটিক অ্যাসিড মানে একটা H+ হয়, দশমিকের পর 1 থাকে, তাহলে যত গড় হয়, দশমিকের পর যত গড় আছে সেটার পিএইচ হচ্ছে তত। ঠিক আছে, তাহলে এটার পিএইচ যদি আমি বের করতে চাই, এটার পিএইচ আমরা কত বলবো বলতো? আচ্ছা, আমি বলছি মনোপ্রোটিক অ্যাসিড, যেমন HCl যদি হয়, HCl একটা আছে, তাহলে একটা আছে, দশমিকের পরে 1 ও আছে, শর্তগুলো আমার খেয়াল করতে হবে। দশমিকের পরে যদি 1 থাকে, তাহলে দশমিক থেকে যত গড় আছে তার পিএইচ কত, 1 2 3, তাহলে এটার পিএইচ হবে কত, 3। ঠিক আছে, পিএইচ কত হবে, 3। তাহলে আমরা যদি এরকম কয়েকটা একটু উদাহরণ দেখি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আমরা ধরলাম, আর শুধু পিএইচ না, এটা মনোপ্রোটিক অ্যাসিড বা ক্ষার, তুমি ক্ষারের ক্ষেত্রে চিন্তা করতে পারো, যাদের একটা OH যুক্ত ক্ষার আছে তাদের ক্ষেত্রে সেম ব্যাপারটা হবে। তাহলে আমরা যদি এরকম বলি যে সোডিয়াম হাইড্রোক্সাইড, তাদের ক্ষেত্রে পিএইচ বের হবে না, কিন্তু তাদের ক্ষেত্রে পিওএইচ বের হবে, কিন্তু একই কথা। সোডিয়াম হাইড্রোক্সাইড, এটার ঘনমাত্রা যদি 0.1 হ্যাম হয়, কি হয়েছে, 0.1 হ্যাম, 1 এম, তাহলে এটার ক্ষেত্রে আমি
পিওএইচ বের করতে বললাম, ইভেন পিএইচ ও বের করতে বললাম, দুইটাই বের করতে বলছি। তাহলে সিস্টেমটা কি, মোনোপ্রোটিক বা মোনোওইচ যুক্ত, মানে একটা ওইচ বা একটা এইচ প্লাস যদি যুক্ত থাকে এবং দশমিকের পরে যদি 1 থাকে, তাহলে সেটা দশমিকের পরে যত ঘর হয় সেটার হচ্ছে কি পিএইচ বা পিওএইচ তত হয়। যেহেতু এটা ক্ষারের ক্ষেত্রে পিওএইচ হয়, এই জন্য আমরা পিওএইচ বের করবো। ওকে, তাহলে পিএইচ কত হবে, যেহেতু এটা একটা মাত্র ওএইচ আছে, তাহলে পিএইচ এর পরে আবার দশমিকের পরে 1 ও আছে, তাহলে এটার পিএইচ কত হবে, দশমিকের পরে যত ঘর, দশমিকের পরে কয় ঘর আছে, এক ঘর, তাহলে এটার পিওএইচ হচ্ছে 1। ঠিক আছে, কিন্তু এরকম দিয়ে সারা তোমার কাছে চাই পিএইচ, বেশি চাই কি পিএইচ, তখন কিন্তু আমরা প্যাচ বাজাই দেই। তা পাইছি আমরা কি পিওএইচ, তাহলে পিএইচ আমরা কিভাবে পাবো, তো ওই যে আমরা একটু আগে যে সূত্রটা দেখলাম, পিএইচ প্লাস পিওএইচ সমান সমান কি 14। তাহলে এখান থেকে তুমি কি বের করবা, পিএইচ বের করবা। তাহলে পিএইচ বের করলে কি হবে, 14 মাইনাস কত হবে, এই যে হলো পিওএইচ এর মান কত পাইছো 1, তাহলে আমরা কত পাইলাম 13। তাহলে 0.1 এম সোডিয়াম হাইড্রোক্সাইডটার পিএইচ এর মান হচ্ছে 13 আর পিওএইচ এর মান হচ্ছে কত 1। তাহলে এই ব্যাপারগুলো কি হইতে পারে, আসতে পারে। আরো কিছু যদি উদাহরণ দেখি আমরা, যেমন আমি বললাম HNO3 যেটা ঘনমাত্রা বললাম 0.0001, ঠিক আছে। আচ্ছা ওকে, তাহলে এটা যদি আমার কোশ্চেন হয়, এটার ক্ষেত্রে আমরা পিএইচ কত সেটা বের করতে বলছি। ওকে, তাহলে আমরা কি দেখো, অ্যাসিড কয়টা আছে, হাইড্রোজেন কয়টা আছে, একটা আছে, তার মানে এটা মোনোপ্রোটিক, তার মানে কি মোনোপ্রোটিক। ইভেন দশমিক দেখবো আমরা, দশমিকের পর 1 আছে কিনা, হ্যাঁ দশমিকের পর 1 আছে, তাহলে একটা এইচ আছে, দশমিকের পর 1 আছে, তাহলে আমরা শর্ত মানছে, তাহলে শর্ত মানলে আমরা কি করব, তাহলে পিএইচ সমান সমান কি হবে, পিএইচ সমান সমান দশমিকের পর যত ঘর, এক ঘর, দুই ঘর, তিন ঘর, চার ঘর, তাহলে এটার পিএইচ হচ্ছে কত 4। তাহলে আমরা কি দেখলাম, মোনোপ্রোটিক বা একটা মাত্র ওএইচ বা একটা যদি এইচ থাকে, সেই ক্ষেত্রে দশমিকের পর 1 থাকে, তাহলে যত ঘর পর 1 হইছে সেটাই তার কি হবে, পিএইচ হবে, সেটাই তার কি পিএইচ। ওকে, আচ্ছা এটা নরমাল ছিল, কিন্তু আমরা যদি একটু চেঞ্জ করে লিখি, আমি তোমাদের বললাম যে HCl যেটার ঘনমাত্রা হচ্ছে 0.05, 0.0 কত হয় 5, এইটার পিএইচ তুমি বের করে আমাদের দাও, ঠিক আছে। তাহলে তখনই কিন্তু কি হবে, ঝামেলাটা হবে, তখনই কি হবে, ঝামেলাটা হবে। তখন আমরা কিভাবে এটা বের করতে পারি, আমরা বলছি যে হ্যাঁ একটা মাত্র হাইড্রোজেন আছে, শর্ত মানছে, বাট দশমিকের পরে কি 1 আছে না, দশমিকের পরে কত আছে 5 আছে, তাহলে তখন তুমি দশমিকের পরে যত ঘর আছে সেটা মানা যাবে না। তাহলে এরকম যদি হয়, দশমিকের পর 1 না থাকলে কিন্তু এই নিয়ম খাটবে না, বুঝতে পারছি। তাহলে এগুলা কিভাবে করব সেটাও আমি তোমাদের দেখাবো, আগে আমরা নরমালটা দেখাই, তাহলে এটা আমরা কি করব পরে দেখবো, এটা আমরা পরে দেখতেছি। ওকে, তাহলে এটা একটা পয়েন্ট গেল। 2 নাম্বার পয়েন্টটা যদি আমরা চিন্তা করি, এটা থাকতেছে, আমরা এটা আমরা পরে দেখবো যে এগুলা কিভাবে বের করব যদি 1 না হয় দশমিকের পর। আচ্ছা 2 নাম্বার পয়েন্টটা যদি আমরা চিন্তা করি, 2 নাম্বার পয়েন্ট ডাইপ্রোটিক যদি হয়, ডাই মানে 2, ডাইপ্রোটিক, ডাইপ্রোটিক হয়, ডাইপ্রোটিক কেমন, যেমন H2SO4 এই টাইপ যদি হয়, ইভেন H প্লাসের যে ঘনমাত্রার মানটা দেওয়া থাকবে সেটা দশমিকের পর যদি কি থাকে 5 থাকে, দশমিকের পরে কি থাকে যদি 5 থাকে, দেখো ডাইপ্রোটিক মানে ডাই মানে দুইটা হাইড্রোজেন থাকতে হবে, যে এসিড গুলাতে দুইটা হাইড্রোজেন এবং দশমিকের পরে কত হইতে হবে 5 হইতে হবে, তাহলে যত গড় হয় তার চেয়ে এক কম হয় পিএইচ। তাহলে এটার পিএইচটা কি হবে, কয় ঘর আছে, এক ঘর, দুই ঘর, তিন ঘর, চার ঘর, তাহলে আমরা মনে রাখবো যদি ডাইপ্রোটিক মানে দুইটা হাইড্রোজেন যুক্ত ইভেন শেষে 5 থাকে, তাহলে তার পিএইচ এক কম হয়, যত ঘর থাকবে এক কম, 4 ঘর ছিল তাহলে এটার পিএইচ হচ্ছে কত 3। এন্ড এটা কিভাবে আসছে তোমরা বেসিক যদি তোমরা, আমি জানি তোমরা জানো যে মাইনাস লগ এই হাইড্রোজেনে H প্লাস কয়টা আছে, দুইটা, এর জন্য 2 ইনটু H প্লাস হয়, 2 ইনটু H প্লাস এর ঘনমাত্রাটা হয়। তাহলে তুমি 2 দ্বারা যদি এই মানটাকে গুণ করো তাহলে কি হবে, এক ঘর অটো কই আসে, ওইটাই এর জন্য আমরা ডাইরেক্ট বলতে পারি পিএইচ যত থাকে তার চেয়ে কি হয় এক কম হয়, পিএইচ যত থাকে তার চেয়ে কি হয় এক কম হয়, বুঝছি কিনা এটা, ঠিক আছে। তাহলে এরকম যে কোনো মান যদি সালফিউরিক অ্যাসিড, এটা খুব আসে মেডিকেলে, প্রায় প্রায় আসবে, তাহলে আমরা দশমিকের পর ঘর দেখবো, যদি 5 থাকে তাহলে যত ঘর আছে তার চেয়ে এক কম বলবো। তাহলে আমরা যদি এরকম হই, একটা H প্লাস দিলাম, যে এটা অবশ্যই সালফিউরিক অ্যাসিড বা যেগুলা ডাইপ্রোটিক আর কি, এরকম 0.05 দিলাম, তাহলে এটার পিএইচ কত হবে, তাহলে দশমিকের পর কয় ঘর আছে, এক ঘর, দুই ঘর। আচ্ছা প্রথমত কথা দুইটা এইচ আছে, সেকেন্ড কথা হচ্ছে এখানে 5ও আছে, তাহলে এখন আমি দেখতে পারি দশমিকের পরে কয় ঘর, তাহলে দশমিকের এক ঘর, দুই ঘর, তাহলে দশমিকের পরে যত ঘর থাকবে, দশমিকের পর যত ঘর থাকবে তার চেয়ে পিএইচ কি হবে বলো, এক কম হবে, তাহলে এখানে দুই ঘর আছে, তাহলে এটা হচ্ছে 1, এটা কি হবে 1। আশা করি এরকম পারার কথা, বাট যদি 5 না দেই,
সালফিউরিক অ্যাসিড আমি লিখলাম, এই ক্ষেত্রে আমরা কি করলাম, H প্লাস এর যে ঘনমাত্রাটা আছে সেটা আমরা 5 না দিয়ে বললাম 0.002, 0.002। এখন দেখো শর্ত কি মানছে আমার, হ্যাঁ ডাইপ্রোটিক ঠিক আছে, বাট এখানে কি 5 আছে, 5 নাই, তখন কি হবে, এই নিয়ম খাটবে না, তখন কি এই নিয়ম খাটবে না। তাহলে এইটা এইটা এরকম ব্যতিক্রম গুলোর ক্ষেত্রে আমরা কিভাবে বের করতে পারি, এই দুইটা নিয়ম ক্লিয়ার হয়েছে কিনা, এই দুইটা ক্লিয়ার হইলে আমরা আসল নিয়মে যাবো, যেই নিয়ম দিয়া এরকম আলাদা আলাদা ট্রিক্স মুখস্থ করা লাগবে না, এক ট্রিক্সে তুমি কি করতে পারবা, বের করতে পারবা। সেটা কি, তাহলে চলো আমরা যদি সেটাই দেখার ট্রাই করি। আচ্ছা আচ্ছা, এখনই আমরা এটা শুরু করে দেবো যে কিভাবে তুমি যে কোনোটা বের করতে পারো, কিভাবে তুমি কি করতে পারো, যে কোনোটা বের করতে পারো। তাহলে চলো এই নিয়ম বাদ দিয়ে আমরা একবার এক নিয়মে যেন সব করতে পারি সেটা যদি আমরা একটু দেখি, ঠিক আছে। আচ্ছা চলো, আচ্ছা সেটার জন্য আমার লগের কয়েকটা মান মুখস্থ করা লাগবে, আমরা কি লগের কয়েকটা মান মুখস্থ করবো, ঠিক আছে। লগের যে ফার্স্ট মানটা, কারণ আমরা জানি লগ 1 সমান সমান, তোমরা সবাই জানো লগ 1 সমান সমান কত হয়, 0 হয়। তাহলে 0 তো আর তোমার দরকার নাই, পরেরটা লগ 2 থেকে আমরা শুরু করবো। আমরা মনে রাখবো লগ 2 এর মানটা হচ্ছে 0.3, লগ 2 এর মানটা হচ্ছে কত, 0.3, লগ 2 এর মান কত হয়, 0.3 হয়। তাহলে লগ 2 এর মান যদি 0.3 হয়, আমরা বাকিগুলো কিভাবে মনে রাখতে পারি, মুখস্থ কিভাবে করতে, মুখস্থ শর্ট টিকে করা যায়। তাহলে লগ 3 এর মান কত হবে, তুমি এখানে যত দিবা তার চেয়ে 2 বেশি হবে, এখানে 3 লেখছো, তাহলে কত হবে 5, মানে কত 0.5। আচ্ছা বুঝতে সমস্যা হচ্ছে, আবার একটু খেয়াল করি, লগ 3 পরে কি হয়, লগ 4, এখানে কত লেখা 4, 4 এর সাথে 2 যোগ করবা, এখানে যত লিখবা তার চেয়ে 2 বেশি হবে, 4 মানে তাহলে কত হবে 6, কিন্তু লগের মান সবগুলো দশমিক হয়, তাহলে 0.6। আচ্ছা আরো বুঝতে সমস্যা, আবার খেয়াল করো, লগ 5, এখানে কত লিখেছো 5, তাহলে এটার ভ্যালু হবে 7, যত লিখবা তার চেয়ে 2 বেশি, কিন্তু তাহলে কি 0.7। আবার এখনো যাদের সমস্যা আছে, তাহলে লগ আমরা যদি 6 লিখি, লগ কত 6, ঠিক আছে, এক্সাক্ট মান না, একটু একটু ঝামেলা থাকতে পারে, বাট তোমার অ্যানসারে এতটা একদম এক্সাক্ট থাকে না যে কি তোমার ওই 0.5 পয়েন্ট পয়েন্ট নিয়ে সেটা তোমার ঝামেলা হবে। সো এটা নিয়ে ভাবার কিছু নাই, কাছাকাছি মানটা আমি লিখতেছি যেন তুমি খুব ইজিলি এটা করতে পারো। তাহলে যত থাকবে এখানে তার সাথে 2 কি করবা, যোগ করে দেবা, তাহলে হবে 6 লিখছো, 6 এর সাথে 2 যোগ করলে তার 8, তার মানে কি 0.8। তুমি যদি 7 লেখো, কত 7, তাহলে 7 হইলে এই ক্ষেত্রে একটু ঝামেলা, তাহলে এই পর্যন্ত যেটা আছে এই পর্যন্ত সুন্দরভাবে মিলা যায়। তাহলে তোমার মুখস্থ করতে হবে শুধুমাত্র 0.3, লগ 2 এর মান হচ্ছে কত 0.3, বাকিগুলো বসাইলেই হয়ে যায়। তাহলে 7 হওয়ার ক্ষেত্রে এখানে কত হওয়ার কথা, 7 এর সাথে 2 যোগ করলে 9 হওয়ার কথা, তাই না, বা 0.9 হওয়ার কথা, কিন্তু এখানে 0.9 না হয়ে একটু কম হয়, সেটা হচ্ছে কত 8 পয়েন্ট বা 0.84, 0.84, বা তুমি 0.85 চিন্তা করতে পারো, 5 করে কমবে, প্রত্যেক ক্ষেত্রে 5 করে কমবে। তাহলে আগেরটার ক্ষেত্রে ছিল 2 করে বাড়ছে, এটার 1.5 বাড়বে, তারপরেরটার ক্ষেত্রে কত লিখবা 8, 8 এর ক্ষেত্রে এখানে কত হবে, এখানে 8 আছে, 2 বাড়ার কথা, প্রথমে 1.5 বাড়ছে, আমি বলছি 5 করে কমে আসবে, তাহলে এটার ক্ষেত্রে 1 বাড়বে, এখান থেকে প্রত্যেক বারে বারে 0.5 কমবে, কমবে, ঠিক আছে। তাহলে 2 এর থেকে 0.5 কমাইলে কত 1.5 বাড়বে, 7 এর সাথে 1.5 বাড়ালে কত 8 দশমিক পয়েন্ট, মানে 0.85, 8 এর সাথে এখন পরে আবার এটার ক্ষেত্রে আবার 0.5 কমবে, তাহলে আবার যদি 0.5 কমে তাহলে 1.5 থেকে এখন 1 হয়ে যাবে, 8 থাকলে তখন 9 দিবা। আর লাস্ট যেটা, যদিও এই তিনটা লাগে না, 9 যদি হয় তাহলে কি হবে, এটা 9 পয়েন্ট, এটা আরো 5 কমবে, তাহলে 9.95, তাহলে এই ক্ষেত্রে আরো 5 কমছে, 0.5 কমছে, বুঝতে পারছি কিনা। তাহলে লগের নিয়ম, এখানে যা থাকবে তার চেয়ে 2 বাড়াই দিবা, 4 থাকলে 6, 5 থাকলে 7, 6 থাকলে 8, 7 থাকলে 9 হওয়ার কথা ছিল কিন্তু 0.5 করে কমবে, এর জন্য 1.5 বাড়ছে, 7 থাকলে কত 8.5, যদি 8 থাকে তাহলে আরো 0.5 কমছে, তাহলে পরের বার 1 বাড়বে, 8 থাকলে 9 হয়েছে, 9 থাকলে 9.5 হয়েছে। এই যে মানটা যদি তোমার মাথায় থাকে, এই মানটা যদি তোমার মাথায় থাকে, তাহলে আমরা যে কোনো ম্যাথ করতে পারবো, পিএইচে কি করতে পারবো, যে কোনো ম্যাথ করতে পারবো। একটু আগে আমি যে তোমার ম্যাথটা করতে বলছিলাম যে এই সেলের ক্ষেত্রে ঘনমাত্রা দেওয়া আছে 0.0002, শর্ত ছিল একটা এজ থাকলে 0.1 থাকলে, দশমিকের পর 1 থাকলে তুমি করতে পারবে, এখন তো 1 না, তাহলে এটা আমি কিভাবে করব, এটার নিয়ম খুবই সিম্পল। আমরা মাথায় রাখবো যে পিএইচ সমান সমান দশমিকের পরে যে পূর্ণ সংখ্যাটা থাকবে, দশমিকের পরে যে পূর্ণ সংখ্যাটা থাকবে, এই পূর্ণ সংখ্যাটা হবে লগের মান, পূর্ণ সংখ্যাটা কি হবে, লগের মান, লগ এর মান, যে পূর্ণ সংখ্যাটা থাকবে সেটা হবে লগের মান। আর দশমিকের পর যত গড় থাকবে সেটা হবে 10 এর পাওয়ার, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর আছে, তাহলে দশমিকের পর যত গড় থাকবে সেটা হচ্ছে 10 এর পাওয়ার, তাহলে 10 এর পাওয়ার কত হবে 10 ইনভার্স, 10 ইনভার্স কত আছে, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, তাহলে 10 ইনভার্স 4, 10 ইনভার্স
4, ঠিক আছে। আর লগের মান কত হবে, যে পূর্ণ সংখ্যা থাকবে সেটা হচ্ছে লগের মান, মাইনাস লগের মান কত হবে log 2। আচ্ছা, এটা একটা করতে পারো, বা এই মানটারে তুমি 10 টু দি পাওয়ার আগেই করে নিতে পারো। এটা আমরা কিভাবে করি, এটা যদি আমি দেখাই দিই, এক নিয়ম পড়ি আমরা তাহলে সহজ হবে, এক নিয়ম পড়লে ব্যাপারটা সহজ হবে। আচ্ছা, এক নিয়ম পড়ি তাহলে এটা সহজ হবে। আচ্ছা, আমরা মনে রাখবো দশমিকের পর, ঠিক আছে, দশমিকের তুমি যদি ডান দিকে যাও, দশমিকের ক্ষেত্রে ডান দিকে যাও বা বাম দিকে যাও, দশমিক যদি তুমি তুলতে চাও, আমরা দশমিক যদি তুলতে চাই, ডান যাই বামে যাই সেটা কথা না, যেই দিকেই যাও না কেন 10 এর পাওয়ার হবে। আর দশমিক তোলার ক্ষেত্রে যদি তুমি ডান দিকে যাও, কোন দিকে যাও, ডান দিকে যাও, তাহলে সেই ক্ষেত্রে মাথায় রাখবো আমাদের ইনভার্স হয় কি, দশমিক তোলার ক্ষেত্রে আমরা যদি ডান দিকে যাই তাহলে ইনভার্স হয়। আচ্ছা, তাহলে এখন আমরা কোন দিকে যাব, ডান দিকে যাব, ইনভার্স হবে। যত গড় যাব, যত গড় যাব, এক ঘর, দুই ঘর, তিন ঘর, চার ঘর, আমরা কোন দিকে যাচ্ছি, ডান দিকে, ডান দিকে যাচ্ছি, এর জন্য tan ইনভার্স হয়েছে। এর যে পূর্ণ সংখ্যাটা থেকে এটা প্রথমে লিখতে হয়, যে 2 এই পর্যন্ত আসছো, এর জন্য 2 ইনটু কয় ঘর গেছে, 4 ঘর গেছে, tan ইনভার্স 4, 2 ইনটু কি, tan ইনভার্স 4। বুঝাইতে পারছি? এরকম যদি আমরা একটা দেখি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। 0.0004, বা আমরা আরো যদি বড় দিই 0005, এগুলোর ক্ষেত্রে বের করবো। এই যে দশমিকটা আছে, এই দশমিকটা তুমি কোন দিকে নিচ্ছ, ডান দিকে নিচ্ছ, কোন দিকে, ডান, ডান দিকে যদি হয় তাহলে tan ইনভার্স হবে। যে পূর্ণ সংখ্যাটা থাকে সেটা প্রথমে লিখতে হয়, তাহলে 5 ইনটু tan ইনভার্স, কয় ঘর নিছো, এক ঘর, দুই ঘর, তিন ঘর, চার ঘর, পাঁচ ঘর, ছয় ঘর, তাহলে 10 টু দি পাওয়ার 6, 10 টু দি পাওয়ার কি হবে, 6। আচ্ছা, আরো যদি আমরা একটু খেয়াল করি, 0.00223 চিন্তা যদি করি আমরা, 23, কত চিন্তা করলাম, 23। এখন তুমি কি করতে যাচ্ছ, তুমি দশমিকটা এই যে মাঝখানে নিয়ে আসতে যাচ্ছ, এটা কোন দিকে যাচ্ছ তুমি, ডান দিকে, ডান দিকে গেলে কি হবে, tan ইনভার্স হবে, কি হবে, tan ইনভার্স হবে। তুমি কি যাচ্ছ, হ্যাঁ পূর্ণ সংখ্যা কারে ধরছো, 2, যেটা পূর্ণ সংখ্যা থাকে সেটা প্রথমে লিখতে হয়, তাহলে 2.3, কয় ঘর গেছে, এক ঘর, দুই ঘর, তিন ঘর, চার ঘর গেছে, এরপরে কিন্তু যাও নাই, তাহলে 2.3 ইনটু 10 টু দি পাওয়ার কত হবে, মাইনাস কয় ঘর, 4, তাহলে হচ্ছে 4। তাহলে আমরা আবার বলতেছি, দশমিকের ক্ষেত্রে আমরা যদি ডান দিকে যাই তাহলে tan ইনভার্স হয়, আর সামনে যে পূর্ণ সংখ্যাটা থেকে আছে সেই পূর্ণ সংখ্যাটা সামনে হয়। ওকে, এটা যদি তুমি বুঝো তাহলে এটা এই নিয়মে করলে তাহলে তোমার আর বারে বারে নিয়ম দেখার কিছু নাই, সবগুলো এক নিয়মেই হয়ে যাবে। ওকে, ক্লিয়ার এটুকু? আচ্ছা, এটুকু যদি ক্লিয়ার হয় তাহলে চলো আমরা দেখি। আচ্ছা, তাহলে 2 ইনটু tan ইনভার্স কত হচ্ছে, 4 হচ্ছে, ঠিক আছে। এটা তাহলে এটা বের করার নিয়ম কি, এটার পিএইচ আমরা কিভাবে বের করব, তোমার মাথায় রাখবো যে tan এর পাওয়ার যেটা থাকে, tan এর পাওয়ার পিএইচ সমান সমান হবে, সূত্রটা কি, tan এর পাওয়ারটা সামনে আসবে, কি হবে, পাওয়ার বা ঘাত, পাওয়ার, পাওয়ার মাইনাস পাওয়ার যেটা থাকবে, পাওয়ার মাইনাস পূর্ণ সংখ্যা, লগ হচ্ছে কি পূর্ণ সংখ্যা, লগ কি হবে, পূর্ণ সংখ্যা। আবার যেটা পাওয়ার থাকবে পাওয়ারটা সামনে চলে আসবে, মাইনাস লগ দিয়ে পূর্ণ সংখ্যা দিবা। তাহলে এইটার ক্ষেত্রে যদি আমরা করি তাহলে কি হবে, এইটার ক্ষেত্রে যদি আমরা অ্যান্সার করি, পাওয়ার কত আছে 4, মাইনাস, ঠিক আছে, লগ লিখবো আমরা, লগ পূর্ণ সংখ্যা কত আছে 2। আচ্ছা, এখন বলো তো লগ 2 এর মান কত, এই যে আমরা পড়ছিলাম লগ 2 এর মান হচ্ছে কত, 3, লগ 2 এর মান হচ্ছে কত, 3। তাহলে পিএইচটা কি হবে, 4 মাইনাস লগ 2 এর মান হচ্ছে 0.3। তাহলে এই ক্ষেত্রে ভ্যালুটা কত আসতেছে, 4 থেকে 0.3 বাদ দিলে হচ্ছে কত বলো তো, 3.7, 3 পয়েন্ট কত হয়, 7 হয়। তাহলে এই যে এটা আছে এটার মান হচ্ছে পিএইচ কত, 3.7। তাহলে আমরা কিভাবে বুঝবো বলো তো, আমরা দেখবো যে মানটাই থাকুক না কেন ওই মানটাকে আমরা কি করব, যেভাবেই থাকে এইভাবে থাকলে তো আর টেনশনই নাই, যদি কি থাকে এই আকারে থাকে তাহলে আমরা কি করব, এটা করে নিব। আবার দশমিকের ডান দিকে গেলে সবসময় tan ইনভার্স হয়, যত ঘর ডান দিকে যাবে ওইটা অত পাওয়ার হবে, আর যে পূর্ণ সংখ্যাটা থাকে সেটা কি হবে, সামনে হবে। আচ্ছা, এরকম আরো যদি 3-4টা ম্যাথ আমরা দেখি, আমরা ধরলাম যে কি অ্যামোনিয়া NH3, অ্যামোনিয়া, এই অ্যামোনিয়া যে আয়নটা আছে এটা ধরলাম কি OH বা হাইড্রো, মানে অ্যামোনিয়ার আয়নের মানটা আমরা দেয়া আছে ধরলাম 8.2 ইন্টু 10 ইনভার্স 9, 10 ইনভার্স 9, কার এটা, এমন একটা ক্ষার, যেহেতু একটা ক্ষারে একটা ঘনমাত্রা দেওয়া আছে, ক্ষারের ঘনমাত্রা থাকে, এই ক্ষেত্রে আমরা পিএইচ বের করি না, পিওএইচ বের করি, পিওএইচ বের করব, কি বের করব, পিওএইচ বের করব। তাহলে পিওএইচ বের করার ক্ষেত্রে সূত্র কি, সেম সূত্র, প্রথমে পাওয়ার আসবে, এই যে সূত্র একটাই, সূত্র তোমার এইটুকু মাথায় রাখলে যে কোনো ম্যাথ তুমি করতে পারবা। প্রথমে পাওয়ার হয়, পাওয়ার কত আছে 9, পাওয়ার কত আছে 9। আচ্ছা, তারপর লগ দিবা, মাইনাস লগ, সূত্র কি মাইনাস লগ, পূর্ণ সংখ্যা যেটা আছে। এখন তুমি বলতে পারো আমি তো 8 এর মান জানি, যে আমি 8 এর মান শিখেছি,
কিন্তু 8.2 এর মান তো শিখাই নাই। তো এটা মাথায় রাখবা, যেটা যত পূর্ণ সংখ্যার কাছাকাছি আছে ওটারে ধরে নিবা। তাহলে 8.2 কার কাছাকাছি? 9 এর কাছাকাছি না 8 এর কাছাকাছি? 8 এর কাছাকাছি। তো এর জন্য এটাকে আমরা 8ই ধরবো, বুঝতে পারছি? তাহলে যে দশমিকের পরে যেটা থাকবে সেই মানটা যদি তার উপরেরটার সাথে কাছাকাছি থাকে তাহলে উপরেরটা ধরবো, আর যদি নিচেরটার কাছাকাছি থাকে নিচেরটা ধরবো। তাহলে 8.2 9 এর কাছাকাছি না 8 এর কাছাকাছি? 8 এর কাছাকাছি, এর জন্য 8 ধরছি। 9 মাইনাস log 8, log 8 এর মান হচ্ছে কত? 0.9। কত হবে? 0.9। তাহলে এই ক্ষেত্রে এটার মানটা কত আসতেছে বলতো? 8.1। এটা কার মান? POH এর মান। তাহলে এইটার PH কত যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা মাথায় রাখবো ওই যে PH প্লাস POH সমান সমান কত ছিল? 14। তাহলে তুমি কি এখান থেকে বাদ দিলে এটা পারবো না আমরা? এটা পাওয়া যাবে। তাহলে এরকম যে কোনো আয়ন যদি থাকে, যে কোনো আয়ন যদি থাকে আমরা তাহলে কি করতে পারবো? এইভাবে বের করতে পারবো। যে কোনো পিএইচ এর ক্ষেত্রে বা যে কোনো দ্রবণের পিএইচ আমরা কি করতে পারবো? এইভাবে বের করতে পারবো যদি আমার এই সূত্রটা মাথায় থাকে। এখন কিছু ব্যতিক্রম আসতে পারে, ঠিক আছে? যেমন পার্সেন্টেজ দেয়া থাকে। কি দেয়া থাকে? পার্সেন্টেজ দেয়া থাকে। যেমন দেয়া আছে একটা ঢাবিতে আসছিল যে 0.5%, 1.5% সোডিয়াম হাইড্রোক্সাইড যদি তুমি চিন্তা করো, এইটার পিএইচ কত, এইটার পিএইচ কত, বা এরকম পার্সেন্ট দেয়া থাকলে আমরা কি করব? ঠিক আছে, এই পার্সেন্ট দেয়া মানে এটা যদি বেসিক চিন্তা করো, বেসিক না চিন্তা করে পার্সেন্টের সূত্র আছে, সূত্র চিন্তা করতে পারো, বা যে কোনো ভাবে তুমি চিন্তা করতে পারো। আমরা যদি একদম সূত্র হিসাবে চিন্তা করি, পার্সেন্টের সূত্রটা হচ্ছে এস ঘনমাত্রা সমান সমান উপরে পার্সেন্ট ইনটু 10 ভাগ হচ্ছে এম আণবিক ভর। এটা হচ্ছে পার্সেন্টের সূত্র। তাহলে পার্সেন্টের সাথে ঘনমাত্রার সূত্র হচ্ছে এইটা। তাহলে এটা মাথায় রাখতে হবে। পরিমাণগ্রস্ত রসায়ন এটা খুব সুন্দর ভাবে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে কি বলছি? ঘনমাত্রার সাথে পার্সেন্টের সম্পর্ক। ঘনমাত্রার সাথে কি পার্সেন্টের সম্পর্ক হচ্ছে কি? ঘনমাত্রা ইনটু সমান সমান পার্সেন্ট ইনটু 10 বাই এম আণবিক ভর। বা কোনো কিছু পার্সেন্ট থাকলে এটা ঘনমাত্রার একটা প্রকাশক আছে, শতকরা। কি প্রকাশক? শতকরা। তাহলে এটা মানে শতকরা বোঝায়। শতকরা মানে কি? বলা হয় যে 1.5 গ্রাম দ্রবীভূত আছে 100 ml দ্রবণের মধ্যে। তাহলে এই ভরটা পার্সেন্ট থাকে মানে ওটা ডাব্লিউ এর মান। পার্সেন্ট থাকে ওটা কার মান বলতো? এটা হচ্ছে ডাব্লিউ এর মান। পার্সেন্ট থাকে ডাব্লিউ এর মান। আর ওইটার আয়তন হয় ভি, হয় তখন কত? 100। বা এটা দিয়ে তুমি বের করে তুমি ডিরেক্ট বের করতে পারো। এই সূত্র দিয়ে আমরা ছোটবেলায় একটা 9 সূত্র পড়ছিলাম না? এস সমান সমান ডাব্লিউ ইনটু 1000 ভাগ হচ্ছে এম ভি। তাহলে তোমার পার্সেন্টেজ ক্ষেত্রে দুই ভাবেই দেখাচ্ছে। এটা শর্ট ট্রিক, এটা কি শর্ট ট্রিক। শর্ট ট্রিক যদি তোমার পছন্দ না হয়, তুমি যদি নরমালি বেসিক করতে চাও, তাহলে যে পার্সেন্টটা থাকে সেটা ডাব্লিউ এর মান, আর পার্সেন্ট থাকে মানে 100 বোঝায়, ওই 100 হচ্ছে তার আয়তন। তাহলে এই কি হবে? এটা আয়তন। তাহলে তুমি দেখো এখানে যদি বসাই দাও, এস সমান সমান ডাব্লিউ এর মান কত? 1.5 ইনটু 1000 ভাগ এম, সোডিয়াম হাইড্রোক্সাইড এম এর মান কত হয়? 40। ঠিক আছে, ইনটু আয়তনের ভি এর মান কত? এই যে 100। ভি এর মান কত দেওয়া আছে? 100। 100 দিয়ে যদি কাটা, দেখো যে 10ই থাকতেছে। তাহলে এই সূত্র কিন্তু এই যে এখন যেটা আছে এটাই হচ্ছে কি সূত্র থাকতে, উপরে থাকতেছে 10, এই যে 1.5 হচ্ছে পার্সেন্ট, আর এই যে এম হচ্ছে কি আণবিক ভর। তো এই সূত্রটারে আমরা কি করছি? একটু শর্টকাট করে 1000 আর 100 রে কাইটা, যেহেতু পার্সেন্ট শতকরা থাকে মানে 100ই থাকে, এর জন্য এই সংক্ষিপ্ত সূত্রটা বের করা হয়েছে। তাহলে এই ক্ষেত্রে এটার মানটা কত আসতেছে দেখো তো? উপরে থাকতেছে 1.5 ইনটু হচ্ছে 10, এগুলো নিয়ে ঝামেলা হয় কিনা তোমাদের? 40, তাই তো? এটা থাকতেছে না? আচ্ছা, 10 সূত্র এটা। তাহলে এটা আরেকটা কেটে দেওয়া যেতে পারে। ঠিক আছে, আরেকটা কেটে দিলে কি হয়? তাহলে থাকতেছে উপরে থাকতেছে 1.5, নিচে থাকতেছে হচ্ছে কত? 4। এখন 1.5টা তাহলে এটা মুছে দিচ্ছি। 1.5 আর নিচে কত থাকতেছে? 4। তাহলে 1.5 তুমি 1.5 এর মধ্যে কত যায় এটা নিয়ে কিন্তু তোমার ঝামেলা হতে পারে। বাট এটা তুমি যদি এই দশমিকটা, আমি বলছি দশমিক যদি তুমি কি করো? ডান দিকে নিয়ে আসো। দশমিক কই নিয়ে আসো? ডান দিকে নিয়ে আসো। তাহলে কি করতে হয়? tan ইনভার্স দিতে হয়। কয় ঘর নিয়ে আসছে? এক ঘর, 1। এখন এইটুকের আলাপ তুমি বাদ দাও, এইটুক ছেড়ে দাও, বা এইটুক যদি চিন্তা করো, বা এইটুক যদি নাই মাথায় রাখো, দশমিকটা তুমি ছেড়ে দিয়ে যদি 15 চিন্তা করো, 4 15 মধ্যে কয়বার যায়? আচ্ছা, 15 মধ্যে তো যায় না, 16 মধ্যে তো যায়। 4 16 মধ্যে কয়বার যায়? 4 বার যায়। তাহলে মানটা অবশ্যই কি আসবে? 4 আসবে, তাই না? কিন্তু 4 কি পুরোপুরি 4 না, যেহেতু 15 এক বেশি ছিল, তাহলে 4 না লিখে আমরা কি করতে পারি? 3 পয়েন্ট, একদম 3.99 এই টাইপের একটা মান আসবে, বা 9 এর মতো 9 সামথিং একটা মান আসবে। ঠিক আছে, আচ্ছা, কত আসতেছে? এত, তাই না? আচ্ছা, কিন্তু তুমি কি করছো? এটা মান ছিল কত? দশমিক 1.5 ছিল, কিন্তু এটা তুমি 15 ধরছো। তাহলে এই যে দশমিক, তাহলে 15 ধরছো, দশমিকটা এক ঘর নিয়ে আসছো, তাহলে এই দশমিকটাকে আমরা এক ঘর নিয়ে আসবো। তাহলে ভ্যালুটা আমরা কি হয় বলতো? 0.939।
পয়েন্ট কি 39। তাহলে এই যে 1.5% এটার ক্ষেত্রে তুমি যদি কি করো সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ বের করতে বলছো, তাহলে আমরা ঘনমাত্রা এখানে কত পাইলাম 0.39। ঘনমাত্রা কত পাইছি 0.39। এই যে ঘনমাত্রা আমরা 0.39 পাইলাম, আমরা যদি ঘনমাত্রা কত পাইছি এটার ক্ষেত্রে, আচ্ছা তাহলে পিএইচ বের করতে বলছি, যেহেতু এটা ক্ষার, ক্ষারের ক্ষেত্রে পিওএইচ হয়। পিওএইচ সমান সমান কি ঘনমাত্রা 0.9। ঘনমাত্রা কত পাইছি 0.9 পাইছি। তাহলে কি হবে মাইনাস লগ বা মাইনাস লগের সিস্টেমে না দিয়ে আমরা যদি কি করি নরমালি চিন্তা করি, এটা দশমিক আছে, তুমি যদি কি করো 3 এর ঘর দশমিক 1 ঘর নিলা, 3.9 ইনটু 10 ইনভার্স কত হবে 1। তাহলে 1 থাকলে সিস্টেমটা কি পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার আছে 1, 1 সামনে আসছে। পূর্ণ সংখ্যা নিব, পূর্ণ সংখ্যাটা এবার কার 4 এর মতো মিলছে, তাহলে লগ মাইনাস লগ ইনটু কি পূর্ণ সংখ্যা কার সাথে মিলছে 4, কত হয় 4। তাহলে 4 হইলে কি হয় দেখো, লগ 4 হইলে কত ডাবল হচ্ছে 2 6। তাহলে 1 মাইনাস 0.6, এটা বাদ দিলে কত আসে 0.4 আসতেছে। এটা কার মান পিওএইচ এর মান, কার মান এটা পিওএইচ এর মান। তাহলে তুমি পিএইচ বের করতে পারবে না এখন, পিএইচ প্লাস পিওএইচ সমান কত 14। তাহলে এখান থেকে কি করো 14 থেকে তুমি যদি এই যে মানটা বাদ দিয়ে দাও, তাহলে কি পাওয়া যাবে পিএইচ। তাহলে পার্সেন্টেজ থাকলে আমরা কিভাবে করব বুঝতে পারছি। তাহলে পার্সেন্টেজ থাকলে আমরা পার্সেন্টেজটাকে আমরা কি করব, যে s সমান সমান w ইনটু 1000 বাই mv করতে পারো, বা শর্টকাট পার্সেন্ট ইনটু 10 বাই m, ওই সূত্র দিয়ে তুমি করতে পারো। আশা করি পিএইচ এই টাইপ ম্যাথগুলো নিয়ে আর ঝামেলা হওয়ার কথা না, আশা করি এগুলো পারার কথা। ওকে ওকে ঠিক আছে। তাহলে এই যে পিএইচ টাইপ, এই টাইপই ম্যাথ আসতে পারে সর্বোচ্চ পিএইচ থেকে। এই টাইপ ম্যাথগুলো তোমাদের এই লগ দিয়ে এই ছোটখাটো ম্যাথগুলো তোমাদের কি হইতে পারে আসতে পারে। লগ দিয়ে এই টাইপ ম্যাথগুলো আসলে অবশ্যই একটু প্র্যাকটিস করবা, কয়েকবার একটু দেখবা, দেখলে কি হয়ে যায় আশা করি এটা নিয়ে ঝামেলা থাকবে না। ওকে আচ্ছা, এখন আসো পিএইচ সম্পর্কে আমরা আরেকটু ডিটেইলসে যদি যাই, বাফার দ্রবণ বা এই ব্যাপারগুলো যদি আমরা একটু খেয়াল করি। আচ্ছা এখন আমরা দেখবো বাফার দ্রবণ। বাফার বাফার দ্রবণ জিনিসটা কি? বাফার দ্রবণ হচ্ছে এমন একটা দ্রবণ, যেই দ্রবণে তুমি কি করবা পিএইচ যোগ করো, বা কোন অ্যাসিড বা ক্ষার যদি যোগ করো, তাহলে পিএইচ পরিবর্তন হবে না। তাহলে বাফার দ্রবণ জিনিসটা কি, পিএইচ এর কোনো পরিবর্তন হবে না, পিএইচ পরিবর্তন হবে না। কি করলে তীব্র অ্যাসিড বা তীব্র ক্ষার যদি তুমি যোগ করো, তীব্র অ্যাসিড বা কি তীব্র ক্ষার, ঠিক আছে, তীব্র অ্যাসিড বা তীব্র অবশ্যই সামান্য পরিমাণ, হ্যাঁ সামান্য। তাহলে সামান্য পরিমাণ তীব্র অ্যাসিড বা তীব্র ক্ষার তুমি যদি যোগ করো, যোগ করলে কি হবে, এর পিএইচ এর কোনো কি হবে না, পরিবর্তন হবে না। তাহলে বাফার দ্রবণ মানে যেই দ্রবণের পিএইচ এর কোনো চেঞ্জ হয় না, তুমি যেই সামান্য পরিমাণ তীব্র অ্যাসিড বা ক্ষার তুমি যাই যোগ করো না কেন, তারপরে কি হবে না, পিএইচ এর কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা ধরলাম এখানে একটা দ্রবণ তৈরি করা আছে, ধরলাম দ্রবণগুলা কিরকম হয় সেটা আমি দেখাচ্ছি, CH3COOH বা হচ্ছে CH3COONA। তো এই যে দ্রবণ, এই দ্রবণটাকে বাফার দ্রবণ। তুমি এখান থেকে তীব্র অ্যাসিড বা তীব্র ক্ষার দুইটাই দিতে পারো। তীব্র অ্যাসিড যেমন HCl দিলা, এটা একটা তীব্র অ্যাসিড। ক্ষার হিসেবে আমরা তীব্র ক্ষার কারো জানি যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড। তুমি যদি তীব্র অ্যাসিড বা তীব্র ক্ষার তুমি যদি এখানে ঢাললেও এটার পিএইচ আগে যা ছিল, পিএইচ যা ছিল তাই থাকবে, পিএইচ এর কোনো কি হবে না, পরিবর্তন হবে না। এই টাইপ দ্রবণকে আমরা কি বলি, বাফার দ্রবণ বলি। তাহলে বাফার দ্রবণের পিএইচ এর পরিবর্তন হয় না, তীব্র অ্যাসিড বা তীব্র ক্ষার বা তীব্র অ্যাসিড বা তীব্র ক্ষার তুমি যাই যোগ করো না কেন, বাফার দ্রবণের পিএইচ কোনো পরিবর্তন হয় না। বাফার দ্রবণের পিএইচ এর কি হবে, কোনো পরিবর্তন হবে না। এখন বাফার দ্রবণ আসলে দুই ধরনের হয়। বাফার দ্রবণ কয় ধরনের হয়, দুই ধরনের হয়। তাহলে আমরা একটা মাথায় রাখবো, একটা হচ্ছে অম্লীয় বাফার, অম্লীয় বাফার। লাস্ট ইয়ারে মেডিকেল একটা কোশ্চেন আসছে এখান থেকে, হ্যাঁ। তাহলে অম্লীয় বাফার আর একটা হচ্ছে ক্ষারীয় বাফার। আসলে অম্লীয় বাফার কাকে বলবো, বাফার দ্রবণের শর্ত হচ্ছে, ফার্স্ট শর্ত যেটা, দুর্বল হইতে হবে। দুর্বল অম্ল বা দুর্বল অ্যাসিড, তার সাথে দুর্বল অ্যাসিড বা তার অনুবন্ধী ক্ষার, যেটা অনুবন্ধী সবসময় উল্টা হয়, এখানে দুর্বল অম্ল অবস্থা না, অনুবন্ধী ক্ষার হবে, তার অনুবন্ধী ক্ষার, দুর্বল অ্যাসিড বা তার অনুবন্ধী ক্ষার। কিন্তু এটা আমি বলি যে অম্লটা নিবা ওই অম্লের লবণ, ওই অম্লের কি আমার থিওরি এটা, ওই অম্লের লবণ, ঠিক আছে, তাহলে সহজ হয় বিষয়টা। তাহলে বাফার দ্রবণের শর্ত হচ্ছে কি হবে, দুর্বল হইতে হবে। অম্লীয় বাফার হলে অম্লটা দুর্বল হইতে হবে। ক্ষারীয় বাফার হইলে, ক্ষারীয় বাফার একটা বাফার হচ্ছে কি ক্ষারীয় বাফার, একটা বাফারের নাম কি ক্ষারীয়
বাফার। ক্ষারীয় বাফারটার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমরা মাথায় রাখবো যে দুর্বল দুর্বল কি হবে, ক্ষার হবে, দুর্বল কি ক্ষার, প্লাস ওই ক্ষারের লবণ, ওই ক্ষারের লবণ, ওই ক্ষারের লবণ, বা আমরা কি চিন্তা করতে পারি ওই একই কথা, তার যেহেতু এটা ক্ষার নিছো তার অনুবন্ধী কি হবে, উল্টা হবে, অন্য উল্টা হয়, তাহলে অনুবন্ধী কি হবে, অনুবন্ধী, অনুবন্ধী কি হবে, এটা অম্ল, ওকে। তাহলে এটা উদাহরণগুলো যদি আমরা একটু বোঝার ট্রাই করি, আমরা যদি অম্লীয় বাফারের উদাহরণটা দেখি, আমরা একটা দুর্বল অম্ল নিব। দুর্বল অম্ল কারা, আমরা মাথায় রাখবো সকল জৈব অ্যাসিড, সকল কি জৈব অ্যাসিড দুর্বল হয়, সকল জৈব অ্যাসিড কি হয়, দুর্বল হয়, সকল জৈব অ্যাসিড কি হয়, দুর্বল হয়। এর আগের দিন আমি অ্যাসিডের ক্লাসটাতে এগুলো সব ডিটেইলসে বলা ছিল। সকল জৈব অ্যাসিড কি হয়, দুর্বল হয়। ওকে, তাহলে সকল জৈব অ্যাসিড, যেমন আমরা যদি একটা এই যে ইথানোয়িক অ্যাসিড CH3COOH, এটা একটা দুর্বল অ্যাসিড। এখন দুর্বল অ্যাসিড আমি বলছি ওই যে দুর্বল অ্যাসিডটা নিবা ওই অ্যাসিডের লবণ, লবণ হওয়ার সিস্টেম এই যে হাইড্রোজেনটা থাকে না H+ এর, সেটা বের করে দিলে হয়। তাহলে হাইড্রোজেনটা তুমি যদি বের করে তাহলে কি হবে CH3COON বা যে কোনো ধাতু দিয়ে প্রতিস্থাপন করলাম। লবণের ক্ষেত্রে আমরা মনে রাখবো H+ টা ধাতু দ্বারা, অ্যাসিডের ক্ষেত্রে H+ টাকে ধাতু দ্বারা প্রতিস্থাপন করলে সেটা লবণ হয়। দেখো এটা হচ্ছে দুর্বল অম্ল, এটা হচ্ছে তার অনুবন্ধী ক্ষার বা ওই অ্যাসিডের লবণ। দেখো কত সহজ হয়েছে, যে অ্যাসিডটা আছে তার লবণ, শুধু একটা ধাতু লাগিয়ে দিছো, ঠিক আছে। তাহলে যে অ্যাসিডটা আছে সেই অ্যাসিডের কি হবে, একটা লবণ হবে, বুঝতে পারছি। আচ্ছা, আবার কি আমরা দুর্বল অম্ল নিতে পারি, যেমন এটা দুইটা, তোমার দুইটা উদাহরণ, H2PO4, H2PO4, H2 কি PO4, এটা কি 2 মাইনাস, H2PO4 2 মাইনাস, এটা এটার সাথে তুমি যদি কি নাও সোডিয়াম, ঠিক আছে, HPO4, ঠিক আছে, বা সোডিয়াম HPO4, তাহলে H কয়টা লিখছি, এটা মাইনাস হবে শুধু, তাহলে এখানে কি হবে 2 হবে। তাহলে এটা হচ্ছে অম্ল, ওই অম্লের লবণ হচ্ছে কি এটা, তাহলে এটা একটা দুর্বল অম্ল, তার অনুবন্ধী ক্ষার হচ্ছে এইটা, বা তার লবণ হচ্ছে কি এটা। তাহলে এই দুইটা কার উদাহরণ, অম্লীয় বাফারের উদাহরণ, ঠিক আছে। তাহলে ক্ষারীয় বাফারের উদাহরণ কি হবে, সেম দুর্বল ক্ষার নিবা, দুর্বল ক্ষারের উদাহরণ তোমার বইয়ে কি দেওয়া আছে, অ্যামোনিয়া, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এন্ড ওর ওই ক্ষারের লবণটা কি, তাহলে জাস্ট এই যে OH টা আছে না, এই OH টাকে প্রতিস্থাপন কইরা NH4Cl, এটাই হচ্ছে তার অনুবন্ধী, এটাই কি তার অনুবন্ধী, ঠিক আছে। বা তুমি যদি এগুলো একটু বেসিক বুঝতে চাও এটা কিভাবে আসছে, যেহেতু তোমার এটা অম্ল, দুর্বল অম্ল নিছো, দুর্বল অম্ল, অম্লের সাথে আমরা সবসময় ক্ষারের বিক্রিয়া, এটা যেহেতু এই ক্ষার, ক্ষারের সাথে সবসময় কার আমরা অম্লের বিক্রিয়া করি, যেমন একটা অম্ল যদি বিক্রিয়া করো, আমরা জানি অ্যাসিড ও ক্ষার বা ক্ষার আর অ্যাসিডের বিক্রিয়া সবসময় লবণ ও পানি উৎপন্ন হয়। তাহলে এটার প্লাস এটা, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটার প্লাস সাথে মাইনাস যাবে, NH4Cl প্লাস লবণ আর পানি উৎপন্ন H2O। তাহলে দেখো এটা অম্ল, এটা কি অম্ল, এই ক্ষার, এটা কি ক্ষার, ক্ষার থেকে যেটা তৈরি হয় সেটাকে তার অনুবন্ধী বলা হয়। এটা যেহেতু ক্ষার, তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড কি তার অনুবন্ধী, আবার এটা হচ্ছে ক্ষার, তাহলে এটা কি হবে অনুবন্ধী, উল্টাটা, অনু মানে উল্টা, অনুবন্ধী কি হবে, অনুবন্ধী অম্ল, এটা অনুবন্ধী কি অম্ল। আমরা বলছিলাম দুর্বল ক্ষার, এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দুর্বল ক্ষার, ওই ক্ষারের লবণ বা অনুবন্ধী অম্ল, এই যে ক্লোরিন দিয়ে লবণ হয়েছে বা অনুবন্ধী অম্ল, এই যে তার অনুবন্ধী অম্ল এটা। তাহলে এটার ক্ষেত্রে সেম ভাবে এইভাবেই আসছে, ঠিক আছে। আমরা যখন ব্রস্টেড লাউরিক তত্ত্ব বা প্রোটিনীয় তত্ত্ব পড়বো তখন এটা কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। ব্রস্টেড লাউরিক তত্ত্ব বা প্রোটিনীয় তত্ত্ব যখন পড়বো এটা কি হয়ে যাবে, তখন ক্লিয়ার হয়ে যাবে, ওকে। তাহলে এই ব্যাপারগুলা, এই যে ক্ষারীয় বাফার, এই ক্ষারীয় বাফার দুইটার উদাহরণ তুমি কি করবে, একটু দেখে নেবে। আরেকটা আরেকটা বাফার, তাহলে ক্ষারীয় বাফার আর অম্লীয় বাফার যে উদাহরণগুলো আছে এই উদাহরণগুলো একটু কষ্ট করে দেখে নিবা। আচ্ছা, এই যে বাফার দ্রবণ যে আছে, এই বাফার দ্রবণের ক্ষেত্রে বিজ্ঞানী হেন্ডারসন হ্যাসেলবার্গ কি করছে, একটা সমীকরণ দিয়েছে, শুধু বাফার দ্রবণের সমীকরণ, ঠিক আছে। বলা হয়েছে বাফার দ্রবণের সমীকরণটা সাথে যে পিএইচ এর সমীকরণ যদি অম্লীয় বাফার হয় সেই ক্ষেত্রে সমীকরণটা পিএইচ সমান সমান পিকেএ প্লাস হচ্ছে লগ, উপরে হবে সল্ট, আই মিন লবণ, লবণ বাই হচ্ছে কি অ্যাসিড, ঠিক আছে, লবণ বাই অ্যাসিড। তুমি যদি পিওএইচ নাও একই কথা, এখানে শুধু পি কে বি হবে প্লাস লগ, উপরে কি হবে, উপরে সব সময় লবণ, আই মিন সল্ট, বাই নিচে কি হবে এবার বেস ক্ষার, কি হবে ক্ষার হবে, ওকে। আচ্ছা আচ্ছা, এই ক্ষেত্রে যে ব্যাপারটা, এই দুইটা পিএইচ বা পিওএইচ এর সূত্র কখন ইউজ করা হয়, অনলি অনলি কোন দ্রবণে, বাফার দ্রবণে, কোন দ্রবণে, বাফার দ্রবণে, বাফার দ্রবণে। বাট সাধারণত কোনটা ইউজ করি আমরা বলো তো, সাধারণত বা সব সময় ইউজ করার জন্য সূত্র কোনটা, পিএইচ সমান সমান মাইনাস লগ
H প্লাস এর ঘনমাত্রা বা OH আয়নের ঘনমাত্রা এটা। তাহলে সবসময় ইউজ করবো আমরা এটা, আর যদি বাফার দ্রবণ হয় তখনই শুধুমাত্র হেন্ডারসন-হাসেলবার্গ সমীকরণ ইউজ করবো। ঠিক আছে, এই ক্ষেত্রে যে বিষয়টা আমরা মাথায় রাখবো, সেটা কি? যে বিষয়টা হচ্ছে এই পিএইচ আর পিকে কখন সমান হবে, খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। পিএইচ আর পিকে কখন সমান হবে, লাস্ট ইয়ারে গুচ্ছে থেকে একটা কোশ্চেন আসছিল, সেটা মনে রাখতে হবে। এই যে সল্ট আর এসিড, এটার অনুপাত যখন সেম হবে, অনুপাত কি হবে? সেম হবে। আবার বলতেছি, সল্ট আর এসিড এই দুইটার অনুপাত যখন সেম হবে, আই মিন এদের ঘনমাত্রা যখন সেম হবে, কি তাহলে লবণ 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 ও এসিড বা ক্ষারের, লবণের সাথে এসিডের কথা যদি চিন্তা করি, লবণ ও এসিডের ঘনমাত্রা ঘনমাত্রা যখন কি হবে, যখন সমান হবে, যখন লবণ আর এসিডের ঘনমাত্রা সমান হবে, তখন পিএইচ আর পিকে সমান হবে। যেমন একটা উদাহরণ যদি আমরা একটু চিন্তা করি, এই যে 8 নাম্বার কোশ্চেনটা যদি আমরা চিন্তা করি, বলছে 0.1 m অ্যাসিটিক অ্যাসিড এর সাথে সমপরিমাণ 0.1 m সোডিয়াম অ্যাসিড যদি তুমি নাও, তাহলে এই মিশ্রিত করলে এদের পিএইচ এর মানটা কত? ঠিক আছে, এই মিশ্রিত করলে এদের পিএইচ এর মানটা কত? দেখো, এটার ঘনমাত্রা 0.1, অ্যাসিডের ঘনমাত্রা 0.1, লবণের ঘনমাত্রা 0.1। ঘনমাত্রা যদি সেম হয় সেই ক্ষেত্রে কি, আমি যদি পিএইচ এর সূত্রটা ফলাবো, পিএইচ লাস্ট ইয়ারে গুচ্ছে আসছিল, হ্যাঁ, পিএইচ সমান পিকেএ প্লাস লগ, ঠিক আছে, এই সল্টের মান কত দেব? ওই যে 0.1, তাহলে লগ সল্টের মান হচ্ছে কত? 0.1, অ্যাসিডের মান দেওয়া কত? 0.1। বুঝতে পারছি কিনা? তাহলে অ্যাসিডের মান 0.1 দেওয়া, সল্টের মান 0.1 দেওয়া। আচ্ছা, তাহলে চলো পিএইচ সমান সমান পিকেএ প্লাস, এই যে 0.1 একই জিনিস থাকলে কাটা গেলে কি হয়? লগ কি হয়? লগ 1। আমরা একটু আগে দেখলাম লগ 1 এর মান কি হয়? 0 হয়। তাহলে দেখো, যখনই অনুপাত সেম হয় তখন লগ 1 হয়, আর লগ 1 এর মান হয় 0, এর জন্য তখন পিএইচ আর পিকে কি হয়? সেম হয়। পিএইচ আর পিকে কি হয়? সেম হয়। বুঝতে পারছি? খুব ইম্পর্টেন্ট। তাহলে পিএইচ আর পিকে কখন সেম হবে? যখন লবণ ও এসিডের ঘনমাত্রা সমপরিমাণ থাকবে, কি হবে? সমান হবে। তখন কি হবে? এদের অনুপাত কি হবে? 1 হবে, আর লগ 1 এর মান হয় 0। তাহলে এটা ক্ষেত্রে আমরা যদি বের করি, এখানে কে এর মান দেয়া আছে, এখানে কি দেয়া আছে? কে এর মান এখানে দেয়া আছে কে এ সমান সমান 1 ইনটু 10 ইনভার্স 5। কত সহজ একটা ম্যাথ আসছিল, একটু খেয়াল করো বাবা। আমরা বলছি এগুলো কেমনে বের করব, তাহলে আমরা বের করব পিকেএ সমান সমান, পাওয়ার যেটা থাকে সেটা সামনে আসে 5 মাইনাস, সামনে যেটা থাকে সেটা হচ্ছে কি? পূর্ণ সংখ্যাটা লগ হয়, লগ পূর্ণ সংখ্যা কত দেওয়া আছে? 1, লগ 1 এর মান হচ্ছে 0। তাহলে কি হয়? এটা পিকে কত বলো তো? পিকে সমান সমান 5, পিকে সমান সমান কত? 5। তাহলে এই যে অ্যানসার, এই 8 নাম্বার কোশ্চেনটার অ্যানসার কি বলতো? দেখা মনে হচ্ছে কত কঠিন একটা ম্যাথ, কিন্তু আনসার দেখো কিছুই না। তুমি যদি এই যে কে এর দিকে তাকাইতা, তাহলেই তোমার কি অ্যানসারটা হয়ে যেত। তাহলে পিকে এর মান 5, আর যেহেতু এই বিক্রিয়ায় পিএইচ আর পিকে সমান, এর জন্য কি হবে? পিএইচ এর মান কত হবে? পিএইচ সমান সমান কি হবে? 5 হবে। পিএইচ কি হবে? 5 হবে। তাহলে এই ব্যাপারগুলো একটু আমরা দেখে রাখবো। তাহলে পিএইচ আর পিকে সমান হবে কখন? যখন কি হবে বলো? ঘনমাত্রা দুইটা সেম হবে। ঘনমাত্রা দুইটা কি হবে? সেম হবে, তখন পিএইচ আর পিকে সমান হবে। তাহলে এই ছিল বাফার দ্রবণ। যে দ্রবণের ঘনমাত্রা কি হয় না, তীব্র অ্যাসিড বা তীব্র ক্ষার যোগ করলেও পিএইচ এর কোনো পরিবর্তন হয় না। পিএইচ এর কোনো কি হয় না? পরিবর্তন হয় না। তাকে আমরা কি বলবো? বাফার দ্রবণ বলবো। ওকে, এখন আসো রক্তের বাফারটা খুব ইম্পর্টেন্ট। রক্তের বাফারটা আমরা পড়বো। রক্তের বাফার আমরা মনে রাখবো রক্তের বাফারের ক্ষেত্রে, আমরা মনে রাখবো রক্তের পিএইচ টা খুব ইম্পর্টেন্ট। রক্তের পিএইচ কত আমরা জানি, সবাই জানি 7.4, বা রক্তের প্লাজমার পিএইচ এটা। বাট রক্তের পিএইচ এর রেঞ্জ যদি তুমি চিন্তা করো, আমরা যদি রেঞ্জ চিন্তা করি, রেঞ্জটা কত আমার মাথায় রাখবো? রেঞ্জটা হচ্ছে 7.35, আই মিন 35 থেকে 7.45 পর্যন্ত। তাহলে 35 থেকে 45 পর্যন্ত রেঞ্জটাও ইম্পর্টেন্ট, বা হচ্ছে কি বা হচ্ছে এটা কি ওভারঅল যেটা থাকে, বা প্লাজমার যেটা, সেটা হচ্ছে 7.4। তাহলে 7.35 থেকে 45 বা এত হয়। এই যে রক্তের পিএইচ 7.4, এই মানটা সর্বোচ্চ 0.5 পরিবর্তিত হতে পারে। কি হতে পারে? পরিবর্তিত হতে পারে। ঠিক আছে, সর্বোচ্চ কত হতে পারে? 0.5। কিন্তু এই 0.5 এর বেশি যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে তোমার কি হয়ে যেতে পারে? জীবন সংকটাপন্ন হতে পারে। 0.5 এর বেশি পরিবর্তন হলে কি হবে? জীবন
সংখ্যাটা পূর্ণ হতে পারে। এখন তাহলে সর্বোচ্চ কত হইতে পারে বলতো? এই 7.4 থেকে কমলে কত হবে? 6.9 হবে। বাড়লে কত হবে বলতো? তাহলে 7.9 হবে। তাহলে 6.9 আর 7.9 এর মধ্যেই থাকতে হবে। এর চেয়ে যদি বেশি হয়ে যায় তখনই তোমার ঝামেলা। এর চেয়ে বেশি পরিবর্তন হলে কি সংকটাপন্ন হবে, সংকটাপন্ন হবে। বুঝতে পারছি? তাহলে কখন সংকটাপন্ন হবে? 0.5 এর বেশি পরিবর্তন হলে। এন্ড এটার উপর ভিত্তি করে পিএইচ যদি কি হয়, কোন দ্রবণের পিএইচ, দুইটা টার্ম আসছে, কোন দ্রবণের পিএইচ যদি কি হয় 7.45 এর চেয়ে কম হয়, পিএইচ কি হবে? 7.45। এর চাইতে কি হবে? পিএইচ এর মানটা কি হবে? এর চাইতে কম হবে। তাহলে পিএইচ এর মান 7 এর কম কি? পিএইচ এর মান 7 এর কম হলে তাকে আমরা অ্যাসিড বলি, বা সহজ ভাষায় বললে পিএইচ এর মান 7 এর চাইতে কম অ্যাসিড বলি, বা এই টার্মকে বলা হয় অ্যাসিডোসিস। কি বলা হয়? অ্যাসিডোসিস। তাহলে পিএইচ এর মান 7 এর কম হলে তাকে আমরা বলবো অ্যাসিডোসিস। আর পিএইচ এর মান যদি কি হয় 7.45 বা 7 এর বড় হয়, পিএইচ এর মানটা কি হয় 7.45 এর চেয়ে বড় হয়, বড় হলে ক্ষার বলি এটাকে আমরা। ক্ষারের এক নাম হচ্ছে অ্যালকালি। ক্ষারের এক নাম কি? অ্যালকালি। ক্ষারের এক নাম কি বললাম? অ্যালকালি। অ্যালকালি যেই কথা সেটাই কি ক্ষার, একই কথা। তাহলে এইটাকে বলা হয় অ্যালকালোসিস। অ্যালকালোসিস। তাহলে কি বললাম? 7.45 এর চেয়ে বেশি হলে তাকে আমরা অ্যালকালোসিস বললি, আর 7 এর কম হলে তাকে অ্যাসিড বলি। তাহলে অ্যাসিড, দেখো অ্যাসিড বললে অ্যাসিড, অ্যালকোহল বললে অ্যালকালোসিস। এন্ড দুইটার ফলে কোনটাতে কি হয় এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 16তে মেডিকেল আসছিল আমার সময় এখান থেকে এই যে মেডিকেল আসছিল, খুব ইম্পর্টেন্ট, অ্যাসিডোসিস আর অ্যালকালোসিস। তাহলে সর্বোচ্চ 0.5 পরিবর্তিত হইতে পারে, এর বেশি হলে সংকটাপন্ন হবে। ঠিক আছে? আর পিএইচ যদি 7 এর কম হয় তাকে অ্যাসিডোসিস বলা হয়, 7 এর বেশি হলে তাকে ক্ষার, ক্ষার মানেই হচ্ছে অ্যালকালি, তাহলে অ্যালকালোসিস বলা হয়। এখন মানুষ সবচেয়ে বেশি একলা হয় কখন? মানুষ সবচেয়ে বেশি একলা হয় কখন বলতো? মরার পর। তাহলে মানুষ সবচেয়ে বেশি একলা হয় কখন? মরার পর। আচ্ছা, তাহলে মানুষ সবচেয়ে বেশি একা হয় কখন? মরার পর। তাহলে অ্যালকালিসিস আমরা মনে রাখবো, এটার অভাবে কি হয়? যদি অ্যালকালিসিস হয় মানুষের মৃত্যু ঘটতে পারে। কি হয়? মৃত্যু ঘটতে পারে। বাট অ্যাসিড মারলে কি মানুষ মরে যায়? না। তাহলে অ্যাসিড মারলে কি হয়? ঝামেলা হইতে পারে, যেমন কোমায় যেতে পারে, কোমা হইতে পারে, বা এমনি নরমালি প্রবলেম হইতে পারে। কিন্তু মরবে কখন? মানুষ একা হয় কখন বলো? যখন কি হয়? তার মৃত্যু ঘটে। মানুষের মৃত্যু ঘটলে মানুষ একা হয়। আর নরমালি কি অ্যাসিড মারলে কি হয়? কোমায় যায়। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট, আমার সময় কোশ্চেন আসছিল। হ্যাঁ, সো এটা কি করতে হবে? একটু দেখে রাখতে হবে। এখন আসো, রক্তের বাফার কয় ধরনের হয়? আমরা মনে রাখবো রক্তের বাফার হয় 3 ধরনের। কয় ধরনের? রক্তের বাফার কয় ধরনের হয়? 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের। বা রক্তে প্রধানত 3 ধরনের বাফার দেখা যায়। রক্তে প্রধানত কয় ধরনের বাফার দেখা যায়? 3 ধরনের বাফার দেখা যায়। ঠিক আছে? তাহলে আমরা কি বললাম? যদি লাইনটা একটু পুরোটা লিখি তাহলে তোমার জন্য একদম হয়ে যাবে। রক্তে প্রধানত 3 ধরনের বাফার দেখা যায়। কয় ধরনের? 3 ধরনের বাফার। তাহলে 3 ধরনের বাফার দেখা যায়। এটা কিভাবে আমরা মনে রাখতে পারি? এই যে লাইনটা, এই লাইনটার মধ্যে 3টা বাফার নাম আছে। ঠিক আছে? দেখো এই বা দ্বারা আমরা মনে রাখবো রক্তের একটা বাফারের নাম হচ্ছে বাইকার্বনেট বাফার। কি? বাইকার্বনেট বাইকার্বনেট বাফার। রক্তের একটা বাফার নাম কি? বাইকার্বনেট। আর ফা দ্বারা আমরা মনে রাখবো রক্তের আরেকটা বাফার নাম হচ্ছে ফসফেট বাফার। কি বাফার? ফসফেট বাফার। ফসফেট বাফার। আচ্ছা, আর বলছে প্রধানত দ্বারা আমরা মনে রাখতে পারি এটা আরেকটা বাফার নাম হচ্ছে প্রোটিন বাফার। কি বাফার? প্রোটিন। কি বাফার? প্রোটিন বাফার। ওকে, তাহলে আমরা কি দেখলাম? 3 ধরনের বাফার আছে, প্রোটিন, ফসফেট আর হচ্ছে কি বাইকার্বনেট বাফার। বা তুমি মনে রাখতে পারো, তুমি যদি একটু বাংলা অক্ষর চিন্তা করো, ঠিক আছে? যেমন এ বি সি ডি সিরিয়াল হয় না? এখন ক খ ক্ষেত্রে তুমি যদি অক্ষর চিন্তা করো দেখবা প এর পরে কি হয়? ফ এর পরে কি? প ফ, তারপর কি হয়? ব হয়। প ফ ব হয়। তাহলে তুমি যদি মনে রাখো রক্তের ক্ষেত্রে সিরিয়ালটা মেইনটেইন করো, রক্তের প্রথমে প, তারপর ফ, তারপর হচ্ছে ব। তাহলে প দ্বারা হচ্ছে প্রোটিন বাফার, ফ দ্বারা হচ্ছে ফসফেট বাফার, ব দ্বারা হচ্ছে বাইকার্বনেট বাফার। ঠিক আছে? তাহলে তুমি প ফ ব সিরিয়াল মিলে মনে রাখতে পারো। বা রক্তে প্রধানত 3 ধরনের বাফার থাকে, বাফার নামের মধ্যে ব আছে, এর জন্য বাইকার্বনেট, ফ আছে ফসফেট, আর প আছে এর জন্য কি বলতো? প থাকে প্রোটিন বাফার। তাহলে যে কোনো ওয়েতেই তুমি রক্তের বাফার গুলা মনে রাখতে পারো। বাট রক্তে 3 ধরনের বাফার থাকে, এটা মাথায় রাখতেই হবে। আচ্ছা, রক্তের এই ফসফেট বাফার থাকে আন্তঃকোষীয় বাফার বলা হয়। কি বাফার বলা হয়? আন্তঃকোষীয় বাফার। কি? আন্তঃকোষীয়।
রক্তের ফসফেট বাফার কি বলা হয়? আন্তঃকোষীয় বাফার বলা হয়। বাইকার্বনেট যে বাফারটা আছে, এই বাইকার্বনেট বাফারটাকে মনে রাখবো, আমরা বলবো এটা বহিঃকোষীয় বাফার বলা হয়, বহিঃকোষীয়। ঠিক আছে, এই ব্যাপারগুলো একটু আমরা দেখে রাখবো। তাহলে রক্তের বাফার বলতে আমরা প্রধানত কি বাইকার্বনেট বাফারটাকে বলবো। রক্তের বাফার বলতে প্রধানত কি হয়? বাইকার্বনেট বাফারটা হয়ে থাকে। তাহলে চলো রক্তের যে বাইকার্বনেট বাফারটা আছে এটা সম্পর্কে যদি আমরা একটু জানার ট্রাই করি। রক্তের বাইকার্বনেট বাফার মানে হচ্ছে একটু আগে আমরা যেটা দেখলাম CH3 H2CO3, এই যে বাইকার্বনেটটা আছে, এই বাইকার্বনেট রক্তের বাফারটা কি বলবো আমরা? বাইকার্বনেট বাফার। ঠিক আছে, এটারে তুমি যদি ভাঙো তাহলে কি পাবা? H প্লাস আর হচ্ছে কি H প্লাস আরেকটা কি থাকে? HCO3 মাইনাস। ঠিক আছে, H প্লাস আর হচ্ছে কি HCO3 মাইনাস। তো এটার ক্ষেত্রে তুমি যদি ভরক্রিয়ার সূত্র অনুসারে ফালাও, তাহলে এই ক্ষেত্রে যে ব্যাপারটা আমার একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, এখানে কিভাবে এটার মানটা কত হয়? এই যে রক্তের বাইকার্বনেট বাফার, এটার ক্ষেত্রে আমরা মাথায় রাখবো এটার পিএইচটা আমরা পরে দেখতেছি। পিএইচটা 7.4, সেটা আমরা বের করে দেব। পি যেহেতু এটা অ্যাসিড ব্যবহার, তাহলে পিকে, এটার পিকে এর মানটা অবশ্যই 6.1, এটা একটু মাথায় রাখবা। এটা একটু কি করবো? মাথায় রাখবো। আরেকটা টার্ম আমরা একটু জানবো, যেহেতু আমরা পিএইচ বের করব, পিএইচ সমান সমান পিকেএ প্লাস লগ, লগ উপরে কি হবে বলো? উপরে হচ্ছে লবণ মানে বাইকার্বনেট CO3, নিচে হচ্ছে অ্যাসিডটা হবে CO3। এখন এই মানটা তোমার জানা থাকা লাগবে। তো এটার ক্ষেত্রে তোমার মাথায় রাখবা এই যে বাইকার্বনেটটা আছে, এই বাইকার্বনেটের, ঠিক আছে, রক্তের মধ্যে এই বাইকার্বনেটের ঘনমাত্রা হচ্ছে 24 মিলিমোল পার লিটার। 24 মিলিমোল পার লিটার, এটা নির্দিষ্ট 24 মিলিমোল পার লিটার কার? বাইকার্বনেটের। আর এই যে কার্বনিক অ্যাসিড আছে না, এই কার্বনিক অ্যাসিডটারে বলা হয়েছে, এই কার্বনিক অ্যাসিডটা ভাঙলে আমরা কার্বন ডাই অক্সাইড পাই। আমরা জানি রক্তের কার্বন ডাই অক্সাইডের আংশিক চাপ হচ্ছে কত? পি। পি হচ্ছে 40। পি হচ্ছে কত? 40 মিলি মিলিমিটার পার চাপ, 40 মিলিমিটার পার চাপ। আর এখানে আমরা কি জানি? এখানে কি হয়? একটা ধ্রুবক পাওয়া যায়, দ্রাব্যতার গুণফলের ধ্রুবক। ঠিক আছে, এই দ্রাব্যতার গুণফলে কি ধ্রুবকের মান হচ্ছে 0.03। আচ্ছা, তোমরা যারা হেনরির চাপীয় সূত্র বুঝো তারা এটা বুঝবা। কি হেনরির চাপীয় সূত্র? কি সূত্র? চাপীয় সূত্র। হেনরির চাপীয় সূত্রে কি ছিল? হেনরির চাপীয় সূত্রে ছিল যে দ্রাব্যতাটা কি হয়? দ্রাব্যতা S সমানুপাতিক হচ্ছে কার? দ্রাব্যতা S ঘনমাত্রা সমানিত হয় চাপের। চাপ আর কি হয়? দ্রাব্যতা একটা একটা সমানুপাতিক। এই সমানুপাতিক তুললে একটা ধ্রুবক দিতে হয়, যেটাকে কেপি চিন্তা করতাম আমরা। ঠিক আছে, তো এই ক্ষেত্রে তুমি যদি কি করতে চাও, এইটার ঘনমাত্রা বের করবে না, তাহলে কে আর পি এর মান বসালেই তো হয়ে যায়। এই যে কে রক্তের ক্ষেত্রে, এই কার্বন ডাইঅক্সাইড বা কার্বনিক অ্যাসিডের ক্ষেত্রে কে এর মানটাই হচ্ছে 0.03। আর এই পি হচ্ছে চাপ, আংশিক চাপ, যেটার মান হচ্ছে রক্তের ক্ষেত্রে কত হয়? 40। তো এটারে তুমি যদি গুণ করো 1 আসে। কেমনে করলাম? 3 4 কত হয়? বা 3 40 120। আবার আমরা যদি নরমালি চিন্তা করি এটা কিভাবে করবো, 3 দিয়ে 40 রে গুণ করলে কত হয়? 120। ঠিক আছে, কিন্তু এটা তুমি 3 ধরছো, এটা কি আসলে 3 না? কয় ঘর আগে দশমিক আছে? 2 ঘর, তাহলে 1 ঘর 2 ঘর আগে দশমিক, তাহলে এটার মান হচ্ছে কত? 1.2। তাহলে 1.2 মিলিমোল পার লিটার। মিলিমোল পার লিটার, মিলিমোল কি? পার লিটার। তাহলে দেখো আমরা রক্তের বাইকার্বনেটের মান হচ্ছে 24 মিলিমোল, আর কার্বনিক অ্যাসিডের মান হচ্ছে 1.2 মিলিমোল। এখন তুমি যদি এই মানটা জাস্ট বসায় দাও, ঠিক আছে, এই মানটা তুমি যদি জাস্ট বসায় দাও, তাহলে তুমি এখানে পিএইচ এর মানটা কত পাবা বলো তো? পিএইচ এর মানটা পাবা 7.4। তাহলে রক্তের বাফার পিএইচ এর মান 7.4 পাই আমরা কোনটা? এই বাইকার্বনেট বাফারের মাধ্যমে। কোন বাফারের মাধ্যমে? বাইকার্বনেট বাফার। ঠিক আছে, তাহলে বাইকার্বনেট বাফারের মাধ্যমে আমরা দেখতে পাই রক্তের পিএইচ কত হয়? 7.4 পর্যন্ত হয়ে থাকে। ওকে, ক্লিয়ার এটা? আচ্ছা, এইটুকু যদি ক্লিয়ার হয় তাহলে রক্তের কিছু ব্যবহারিক টার্ম আছে বা ব্যবহারিক কিছু মান আছে, ওই ব্যবহারিক মানগুলোতে আমরা চলে যাব। ব্যবহারিক মানগুলোতে আমরা কি করব? চলে যাব।
তাহলে চলো আমরা যদি ব্যবহারিক মানগুলো দেখি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, রক্তের ব্যবহারিক মানগুলো আমরা যদি দেখি, বা হচ্ছে তুমি যদি রক্তের ক্ষেত্রে এই আমরা কোশ্চেন গুলো যদি সলভ করি, আজকে আপাতত এই পর্যন্ত থাকে। রক্তের ব্যবহারিক মানগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো ইনশাআল্লাহ। তাহলে চলো যদি এই মানগুলো আমরা বোঝানোর ট্রাই করি একটু। আচ্ছা আচ্ছা, বলছি মানুষের রক্তের পিএইচ রেঞ্জ কত? মানুষের রক্তের পিএইচ রেঞ্জ কত? একটু আগে আমি দেখাইছি রক্তের পিএইচ রেঞ্জ হচ্ছে 7.35 থেকে 7 পয়েন্ট কত হবে 45 পর্যন্ত হয়। 7.35 থেকে কত হয় 7.45 পর্যন্ত হয়। কোন দ্রবণে সামান্য পরিমাণ অম্ল বা ক্ষার যোগ করলে পিএইচ এর পরিবর্তন হয় না? পিএইচ এর পরিবর্তন হয় না, সেটা কোন দ্রবণ জানি? আমরা একটু আগে দেখছি সেই দ্রবণটাকে কি বলা হয়? বাফার দ্রবণ। কি দ্রবণ? বাফার দ্রবণ। ওকে, আচ্ছা তারপর আমরা দেখছিলাম 3 নম্বর কোশ্চেনটা যদি দেখো 0.005 সালফিউরিক অ্যাসিড দ্রবণের পিএইচ কত? দেখো সালফিউরিক অ্যাসিড একটা ডাইপ্রোটিক অ্যাসিড, ঠিক আছে? তারপরে কত আছে? 5 আছে। 5 থাকলে কি হয়? যত গড় পর দশমিক হয়, 1 গড় 2 3 গড়, তার চাইতে মান কত কম হয়? 1 কম হয়। কত কম হয়? 1 কম হয়। তাহলে এই দ্রবণটার পিএইচ কত হবে বলো তো? 3 গড় আছে, তাহলে পিএইচ হবে কত? 2। বা এটা আমরা যদি নরমাল নিয়মে দেখি, নরমাল নিয়মে দেখলে তুমি নরমাল নিয়মে হইতে পারে, বাট এটি তো সহজ যে দশমিকের উপর 5 আছে আর দুইটা এইচ আছে, তাহলে যত গড় থাকবে তার চেয়ে 1 কম হবে পিএইচ। আচ্ছা, ক্ষারীয় মাটির পিএইচ কমাতে নিচের কোনটা ব্যবহৃত হয়? ঠিক আছে, ক্ষারীয় মাটির পিএইচ কমাতে নিচের কোনটা ব্যবহৃত হয়? এটা যদি আমরা পারতে চাই তাহলে একটু টার্মটা জানতে হবে, যেহেতু কোশ্চেনটা আমি দিছি তাহলে একটু বুঝাই দেই। মাটির দুই ধরনের পিএইচ হইতে পারে, ঠিক আছে? একটা হচ্ছে অম্লীয় মাটি, অম্লীয় মাটি, আর একটা হচ্ছে ক্ষারীয় মাটি। কি মাটি? ক্ষারীয় মাটি। তাহলে অম্লীয় মাটি, ক্ষারীয় মাটি কোনটা? অম্লীয় মাটি কোনটা? যেটা পিএইচ অনেক কম হয়ে যাবে, পিএইচ কি হয়ে যায় 3.9 বা এরকম হয়ে যায়। ক্ষারীয় মাটি কোনটা? যাদের পিএইচ অনেক বেশি হয়ে যায়, ধরো হচ্ছে 12-13 হয়ে গেছে বা একটু বেশি হয়ে গেছে। তাহলে অম্লীয় মাটির পিএইচ কম থাকে, অম্লীয় মাটির পিএইচ কি কম, যেটাকে তুমি কি করবা? বাড়াবা, পিএইচটা তুমি বৃদ্ধি করবা। তাহলে যেহেতু অম্ল আছে তার পিএইচ বাড়ানোর ক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি? ক্ষার ইউজ করতে পারি। কি ইউজ করব বলতো? ক্ষার ইউজ করব। তাহলে ক্ষার যে ইউজ করবা, কি কি ব্যবহার করতে পারো? একটা কথা মনে রাখলে এটা কাজ হয়ে যাবে। সেটা মানে দুইটা টার্ম, একটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড ইউজ করবা, আই মিন চুন ইউজ করবা, বা কার্বনেট ইউজ করবা, CO3 2-। এন্ড কার্বনেট যে কোনো কার্বনেট হইতে পারে, সোডিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, যে কোনো কার্বনেট। তুমি দেখবা কার্বনেট আছে কিনা। আবার তাহলে অম্লীয় মাটির পিএইচ বাড়ানোর জন্য আমরা কি ইউজ করতে পারি? কার্বনেট আয়ন আর হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। কার্বনেট আয়ন কি? আর ক্যালসিয়াম অক্সাইড। তাহলে পিএইচ বাড়ানোর জন্য ক্যালসিয়াম অক্সাইড আর কার্বনেট ইউজ করতে পারি। তাহলে কার্বনেট কি হইতে পারে? ম্যাগনেসিয়াম কার্বনেট হইতে পারে, কি হইতে পারে? সোডিয়াম কার্বনেট হইতে পারে, ঠিক আছে? বা কি হইতে পারে? ম্যাগনেসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট হইতে পারে। এরকম যে কোনো কার্বনেটই হোক না কেন, যার মধ্যে তাই কার্বনেট, কার্বনেট থাকলে সেটা তুমি বুঝবা কি? সেটা অম্লীয় মাটির পিএইচ বৃদ্ধি করবে। এদের কাজ কি কি করবে বলতো? পিএইচটা কি করবে? বৃদ্ধি করবে। বুঝাইতে পারছি? আর ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, এটা একটা নাম আছে, ডোলোমাইট বলা হয়। ডোলোমাইট, এটা একটু মাথায় রাখবে, এটা কি বলা হয়? ডোলোমাইট বলা হয়। তাহলে এটা যদি কি হয়? অম্লীয় মাটির ক্ষেত্রে ইউজ করা হয়। তাহলে এই দুইটা ছাড়া বাকি দুনিয়ার যা আছে সব হচ্ছে ক্ষারীয় মাটির ক্ষেত্রে ইউজ করা হয়। তাহলে ক্ষারীয় মাটির পিএইচ অনেক বেশি, 12-13 আছে, সেটা কমাইতে চাইলে এই দুইটা ছাড়া বাকি যে কোনো দিবা। এখানে কি ইউজ করা হয়? নাইট্রেট সার, ঠিক আছে, বা নাইট্রোজেন যুক্ত সার, বা ফসফেট যুক্ত সার, PO4 3- বা নাইট্রেট যুক্ত NO3 এই নাইট্রেট যুক্ত সার বা ফসফেট যুক্ত সার বা এগুলো ইউজ করে, এটা দরকারই নাই। তুমি শুধুমাত্র মনে রাখবে কার্বনেট আর ক্যালসিয়াম অক্সাইড ইউজ করা হয় কাদের ক্ষেত্রে? অম্লীয় ধর্মী মাটির পিএইচ বাড়ানোর ক্ষেত্রে। মানব রক্তে কোন বাফার বিদ্যমান? একটু আগে দেখছি মানব রক্তে আমরা কি দেখছি? প ফ ব, প ফ আর হচ্ছে ব। তাহলে প্রোটিন বাফার, ফসফেট বাফার, বাইকার্বনেট বাফার। নিচের কোন জলীয় দ্রবণে পিএইচ সবচেয়ে বেশি? নিচের কোন জলীয় দ্রবণে পিএইচ সবচেয়ে বেশি? তাহলে দেখো এখানে সবগুলা ক্ষার দেওয়া আছে, অ্যামোনিয়া একটা ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার, অ্যামোনিয়াম ক্লোরাইড লবণ, এটা একটা লবণ। তো এই যে আছে এটার ক্ষেত্রে কোনটা পিএইচ সবচেয়ে বেশি? সবার ঘনমাত্রা হচ্ছে কত? 0.1। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমার মনে রাখতে হবে এখানে সবচেয়ে তীব্র কে? এখানে সবচেয়ে তীব্র ক্ষার হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। আমি তোমাদের বলছিলাম যেহেতু ক্ষারের ক্ষেত্রে আসছে, তাহলে পিওএইচ সমানুপাতিক 1/-OH, 1/-OH। তুমি যদি চিন্তা করো, দেখো যেটা সবচেয়ে বেশি তীব্র হয়, যেটা সবচেয়ে বেশি তীব্র হয় তার OH আয়নের ঘনমাত্রা সবচেয়ে বেশি। তাহলে এখানে যতগুলো আয়ন আছে সবচেয়ে OH আয়নের ঘনমাত্রা কার বেশি? সোডিয়ামের। যার সোডিয়ামের ঘনমাত্রা সবচেয়ে বেশি বা সোডিয়ামের OH এর মান সবচেয়ে বেশি, তার POH এর মান সবচেয়ে কি বলতো? এই মানটা সবচেয়ে কি কম।
এটা বেশি মানে কি হবে, ব্যস্তানুপাতিক মানে কি বলো, তাহলে পিওএইচ কম হবে। তাহলে যেহেতু সবার ক্ষেত্রে 1 মান, তার মধ্যে এই মানটা পিওএইচ সবচেয়ে কম, তাহলে এটার ক্ষেত্রে যদি তুমি পিএইচ বের করো তাহলে পি 14 মাইনাস কি 14 মাইনাস পিওএইচ। তাহলে দেখো সবার ক্ষেত্রে সেম যেহেতু, তাহলে পিএইচ এর ভ্যালু সবচেয়ে কম হবে কোনটা, যেটা সবচেয়ে তীব্র, যেটা সবচেয়ে তীব্র তার পিওএইচ এর মান সবচেয়ে কম হবে। ঠিক আছে, তাহলে 14 থেকে সবচেয়ে কম বিয়োগ করবা, তাহলে সবচেয়ে বেশি পিএইচ হবে কার, যেটা বেশি তীব্র খান। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের তীব্রতা বা যেহেতু বেশি, এর জন্য পিএইচ সবচেয়ে বেশি হচ্ছে কার, সোডিয়াম হাইড্রোক্সাইডের। পিএইচ সবচেয়ে বেশি কার হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড। বুঝতে পারছি? 1.5%, এটা আমি তোমাদের বুঝাইছি একটু আগে। 1.5% মানে কি বোঝায়, ওই যে একটু আগে করে দেখাইছি ম্যাথটা, এই ম্যাথটাও একটু আগে করে দেখাইছি যে পিএইচ আর পিকে সমান কখন হবে, যখন ঘনমাত্রা দুইটা কি থাকবে, সেম থাকবে। ঠিক আছে, আচ্ছা লাস্ট কোশ্চেনটা, নিচের কোন জলীয় দ্রবণের পিএইচ সর্বাধিক হয়? সেম, এই সেম কোশ্চেন, এটা মেডিকেলে আসছে লাস্ট ইয়ারে, এটা ঢাবিতে আসছে। ঠিক আছে, তাহলে দেখো দুইটা কোশ্চেন সেম আসছে। আচ্ছা, কোনটার পিএইচ সবচাইতে কি, নিচের কোন জলীয় দ্রবণের পিএইচ সর্বাধিক হয়? সবার ঘনমাত্রা হচ্ছে 0.01, সবার ঘনমাত্রা কত, 0.01। দেখো এসিড আছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা, চারটা এসিডের মধ্যে আমরা জানি পিএইচ এর সাথে এইচ প্লাস এর সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক সম্পর্ক। পিএইচ এর সাথে এইচ প্লাস এর সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক। তাহলে এই এইচ প্লাস এর মান যার বেশি তার পিএইচ কম। ঠিক আছে, তাহলে এইচ প্লাস এর মান যার কম, এখানে যদি কম হয় তাইলে তো পিএইচ বেশি হবে সবচাইতে, তাই না? তাহলে আমরা দেখতে হবে সেটা কোনটা, দুর্বল এসিড, HCl একটা তীব্র এসিড, সালফিউরিক অ্যাসিড তীব্র এসিড, নাইট্রিক অ্যাসিড তীব্র এসিড। তাহলে এটার মধ্যে সবচাইতে দুর্বল এসিড কি, কার্বনিক অ্যাসিড। যেহেতু ঘনমাত্রা সবার সেম, যে সবচেয়ে বেশি দুর্বল, এখানে যে সবচেয়ে দুর্বল, এইচ প্লাস এর ঘনমাত্রা যার সবচেয়ে কম, তার পিএইচ সবচেয়ে বেশি। তাহলে বলতো এই দ্রবণটার ক্ষেত্রে পিএইচ সর্বাধিক কার হবে, যেহেতু ঘনমাত্রা সেম, এরকম থাকলে পিএইচ সর্বাধিক হবে কার, এই যে কার্বনিক অ্যাসিডের। বুঝতে পারছি কোশ্চেনটা? তাহলে সবচেয়ে বেশি পিএইচ কার, কার্বনিক অ্যাসিড। ওকে, তাহলে এই ব্যাপারগুলো একটু তুমি খেয়াল করে রাখবা, ক্লিয়ার করে রাখবা, তাহলে আশা করি আর কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবা, ব্রাদার সাজেশনের সাথে থাকবা। ওকে, আল্লাহ হাফেজ।